হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা ভাই তোমার মৌলের পর্যাপ্ত ধর্মের অনেক ইম্পর্টেন্ট একটা লেকচার স্টার্ট করতে যাচ্ছি ভাই। এবং আজকের পড়াগুলো অনেক মজার এবং এগুলো কঠিন কোনো পড়া না ভাই। তো আজকে আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে আমাদের ভাই হাইব্রিডাইজেশন। আমরা আমাদের বহুল আকাঙ্ক্ষিত আমরা হচ্ছে আজকে আমাদের হাইব্রিডাইজেশনটা আমরা স্টার্ট করবো। যদিও আমরা হাইব্রিডাইজেশন মানে কেন আসছে কনসেপ্টটা, কেন হচ্ছে ব্যালেন্স বন্ড থিওরি ফেল মারছে, সেটা আমরা গত লেকচারে তোমার দেখে আসছি। তো আমি আশা করতেছি তোমরা আগের লেকচারটা তোমরা দেখে আসছো কেমন। আচ্ছা, তো আজকে লেকচার শুরু করার আগে ভাই, এটা হচ্ছে আমাদের ভাই মেইন ফেসবুক গ্রুপ। তুমি যদি এখানে জয়েন দেওয়া না থাকো তাহলে তুমি এখানে ভাই জয়েন দিতে পারো। আচ্ছা ভাই, তাহলে চলো আজকে হচ্ছে আমরা আমাদের পড়া স্টার্ট করি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অরবিটালের সংকরায়ন কী জিনিস বা হাইব্রিডাইজেশন অফ অরবিটাল কী জিনিস। তবে অবশ্যই আমি রিকমেন্ড করবো ভাই আজকের লেকচার দেখার আগে যেন তুমি আগের লেকচারগুলো একটু দেখে আসো কেমন। আচ্ছা, তাহলে প্রথমে আমি তোমাকে আগে অরবিটালের অধিক্রমণ বা সংকরায়নের ডেফিনেশনটা লিখে দিব। পরে এই ডেফিনেশনটা আমি একটু পরে বুঝাই দিচ্ছি কেমন। এটা কোত্থেকে আসছে বা এটার প্রত্যেকটা লাইনের মিনিং কী সবগুলো আমি তোমাকে এখানে বুঝাই দিব। কিন্তু আগে আমি তোমাকে চলো ডেফিনেশনটা একটু লিখে দিই। দেখো, অরবিটালের সংকরায়ন যেটা, এটা ডেফিনেশন হচ্ছে তোমার ভাই বিক্রিয়াকালে, আমরা যদি একটু সুন্দর করে লিখি, বিক্রিয়াকালে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের অসম শক্তির অরবিটাল সমূহ তোমার হচ্ছে ভাই পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে আমরা কি বলবো ভাই? অরবিটাল সমূহের সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলে। ওকে, তাহলে এখানে আমরা কি বললাম ভাই, যে তোমার এখানে দেখো, বিক্রিয়াকালে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের অসম শক্তির অরবিটাল সমূহ পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে অরবিটাল সমূহের কি বলা হয় বলতো? সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলা হয়। ওকে, আর আরেকটা জিনিস মনে রাখবা, এই প্রক্রিয়ায় সৃষ্ট অরবিটাল সমূহকে সংকর অরবিটাল বলে। সংকর অরবিটাল, যার ইংলিশ নাম হচ্ছে তোমার ভাই হাইব্রিডাইজড অরবিটাল বলে। ওকে, সো ভাই কিছুই তো বুঝি নাই। দেখো ভাই, বুঝবা না স্বাভাবিক, আমি তো তোমাকে এখনও বুঝাই নাই। ওকে, চলো আমি তোমাকে জিনিসটা চাইলে এক্সাম্পলের মাধ্যমে বুঝাই, পরে তুমি হচ্ছে জিনিসগুলো এখানে সবাই বুঝতে পারবা। প্রথমে আমি তোমাকে একটু করে বুঝাই বলি, হাইব্রিডাইজেশন যে কথাটার অর্থ আছে না, এটা মনে রাখবা। হাইব্রিডাইজেশন কথার আর বাংলা অর্থ হচ্ছে ভাই মিশ্রণ করা বা মিক্সচার তৈরি করা। দেখো মনে রাখবা, কি বলতো, হাইব্রিডাইজেশন যেটা আছে ভাই, এইটার বাংলা অর্থ হচ্ছে যে, মানে আমি যদি সহজ বাংলা ভাষায় বলি, এটাকে যদি সহজ বাংলা ভাষায় এটার অর্থ কি বলতো? অর্থ হচ্ছে যে মিক্সচার বা মিশ্রণ করা। তাহলে ভাই, তুমি যদি হাইব্রিডাইজেশন কথাটা দেখো, তোমার মাথায় তাহলে কি আসা উচিত? তোমার মাথায় হচ্ছে একটা ওয়ার্ড চলে আসা উচিত, সেটা হচ্ছে মিক্সচার। তাহলে ভাই আমার সাথে বলো, হাইব্রিডাইজেশন যে কথাটা আছে ভাই, এটার সহজ বাংলা ভাষার অর্থ কি বলতো? মিক্সচার করা বা মিশ্রণ তৈরি করা। এখন কথা হচ্ছে ভাই কিসের মিক্সচার তৈরি করা? মনে রাখবা, হাইব্রিডাইজেশন দ্বারা বোঝায় প্রায় সমশক্তির অরবিটাল সমূহের মিক্সচার তৈরি করা। তাহলে আরও একটা জিনিস যদি আমরা এখানে জানলাম, হাইব্রিডাইজেশন বলতে আসলে কী বোঝায়? প্রায় সমশক্তির
প্রায় সমশক্তির অরবিটাল সমূহের মিক্সচার তৈরি করা। ভাই কিছুই তো বুঝতেছি না, অনেক কঠিন করে পড়াচ্ছেন। চলো আমি ইজি করে দেখাচ্ছি ভাই, কেমন? দেখো, তাহলে আমরা এখানে কি বললাম, হাইব্রিডাইজেশন যেটা আছে এটা সহজ বাংলা অর্থ হচ্ছে তোমার ভাই মিক্সচার বা মিশ্রণ। তাহলে আসলে অ্যাকচুয়ালি হাইব্রিডাইজেশন বলতে বোঝায় প্রায় সমশক্তির অরবিটাল সমূহের কী বলতো মিক্সচার তৈরি করা, অর্থাৎ যাদের তুমি মিক্সচার তৈরি করবা তারা প্রায় কী হবে বলতো সমশক্তি সম্পন্ন হবে প্রায়। ওকে, চলো এই জিনিসটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। এটা যদি আমি আগেও জৈব যৌগের পড়ানোর সময় এক্সাম্পলটা দিয়ে আসছি, তারপরে এখানে যারা শুনো নাই এখানে এক্সাম্পলটা আরেকবার শুনো। ওকে, আচ্ছা ধরো তোমার বাসায় 3 জন বন্ধু বেড়াতে আসছে। সাপোজ ধরো তোমার বাসায় ভাই 3 জন বন্ধু বেড়াতে আসছে। ওকে, তোমার বাসায় ধরো 3 জন বন্ধু তোমার হচ্ছে বাসায় ভাই বেড়াতে আসছে। আচ্ছা ভালো কথা, বন্ধুরা বেড়াতে আসছে তো বন্ধুদেরকে তো আপ্যায়ন করতে হবে। এখন এখানে তুমি আসো, তাহলে এখানে কাহিনী কী হচ্ছে, তোমার বাসায় সাপোজ ধরো 3 জন বন্ধু বেড়াতে আসছে আর তোমার বাসায় তুমিও আসো, তাহলে টোটাল কয়জন হয়েছো? টোটাল হয়েছো তোমরা 4 জন। এখন কাহিনী হচ্ছে যে 4 জন এরা দুপুর টাইমে আসছে, তাহলে এদিকে তো ভাত খাওয়াইতে হবে। এখন কাহিনী হচ্ছে তুমি তোমার মার কাছে গিয়ে বলছো যে আম্মু মানে আমাদের 4 জনের জন্য ভাত রান্না করো। এখন তোমার আম্মা তোমাকে বলছে যে বাসায় কোনো তরকারি নেই সাপোজ ধরো, এখন তোমাকে বলছে কি বাজারে যাইতে তরকারি কিনতে। এখন তুমি বাজারে গেলা, তো বাজারে যাই দেখলা সব বাজার শেষ হয়ে গেছে। কেমন? তাহলে কী করলা, তোমার 3 জন বন্ধু তোমাদের বাসায় বেড়াতে আসছে, তুমি সহ 4 জন। এখন তুমি তোমার আম্মার কাছে গেলা, যে আবদার করলা যে তোমার জন্য যেন দুপুরে ভাত রান্না করে। তো তোমার আম্মা তোমাকে বললো দুপুরে ভাত খাওয়ার জন্য কোনো কি নেই, তরকারি নেই, তো তোমার বাজারে পাঠাইলো। তো তোমার যখন বাজারে পাঠাইলো, তুমি বাজারে গিয়ে দেখতেছো একদম শেষ সময় বাজারে গেছো, তো সব ধরো তোমার হচ্ছে ভাই এই বাজার সব শেষ, কিন্তু একটা দোকানে তুমি দেখলা 4টা আলু আছে। একটা দোকানে কি দেখলা বলো তো, 4টা আলু আছে, কিন্তু ওই আলুগুলা একটা হইতেছে তোমার ভাই সাপোজ ধরো থেবড়া আলু, একটা তোমার ধরো ভাই গোল আলু, একটা ধরো তোমার হচ্ছে ভাই চ্যাপটা আলু, আর একটা ধরো তোমার হচ্ছে ভাই মিষ্টি আলু। মিষ্টি আলুগুলো এভাবে লম্বা হয়। কেমন? আচ্ছা, তাহলে কাহিনী কী হচ্ছে ভাই, কাহিনী হচ্ছে তুমি যখন বাজারে গেছো দেখতেছো সব বাজার শেষ, শুধুমাত্র একটা দোকান আছে, আর একটা দোকানে শুধুমাত্র 4টা আলু আছে, কিন্তু 4টা আলুই ডিফারেন্ট টাইপের। একটা কি বলো তো, একটা তোমার হচ্ছে ভাই সাপোজ ধরো থেবড়া আলু মানে বাঁকাতেরা আলু। ওকে, তারপরে একটা তোমার এখানে ধরো গোল আলু, তারপরে ধরো তুমি দেখলা হচ্ছে একটা তোমার হচ্ছে ভাই চ্যাপটা আলু সাপোজ ধরো, আর আরেকটা ধরো তোমার হচ্ছে ভাই মিষ্টি আলু। এটা তোমার চ্যাপটা আলু এবং আরেকটা তোমার হচ্ছে যে দেখো মিষ্টি আলু। এখন তোমার হাতে আর অন্য কোনো অপশন নাই, কারণ অন্য কোনো বাজার নাই। তো তোমাকে কী করতে হবে, এই 4টা জিনিসই কিনে আনতে হবে, আর কোনো কিছু অপশন নাই তোমার হাতে। তাহলে তুমি কী করলা তখন, এই 4টা জিনিসকে কিনে এনে, এই 4টা জিনিসকে তুমি কী করলা ভাই, 4টা আলুকে তুমি 4টা ডিফারেন্ট টাইপের আলুকে তুমি কিনে এনে, দেখো এটা কিন্তু সবাই আলু, কিন্তু 4টা ডিফারেন্ট টাইপের আলু। ওকে, তো 4টা জিনিসটাকে তুমি কিনে এনে তোমার আম্মাকে দিলা, আর তোমার আম্মা সবগুলো আলুকে মিক্সচার করে কী বানালো, আলু ভর্তা বানালো। তাহলে তোমার আম্মা সবগুলো আলুকে তিনি কী করছেন ভাই, মিক্সচার করছেন, এবং মিক্সচার করে তিনি কী বানাইছেন, হচ্ছে ভাই আলু ভর্তা। আলু ভর্তা। ওকে, মিক্সচার করার মাধ্যমে। আচ্ছা, এরপরে তিনি কী করছেন, এরপরে এই আলু ভর্তাটাকে তোমরা 4 জন বন্ধু খাইতে বসছো। তাহলে এখানে তোমার প্রথম বন্ধু বসছে, এখানে তোমার দ্বিতীয় বন্ধু বসছে, এখানে তোমার তৃতীয় বন্ধু বসছে, আর এখানে তুমি বসছো। তো এরপরে তোমার আম্মা যে আলু ভর্তা বানাইছে 4 জনকেই সে কী করছে, সেই আলু ভর্তাগুলো খাইতে দেওয়া হয়েছে। সেই আলু ভর্তা, এটা একটা আলু ভর্তা, এই আলু ভর্তা 4 জনের প্লেটে কী করা হয়েছে, আলু ভর্তাগুলো খাইতে দেওয়া হয়েছে। ওকে, তাহলে আমি তোমাকে ফুল সিনারিওটা একবার ব্যাখ্যা করি। তোমার 3 জন বন্ধু তোমাদের বাসায় আসছে, তুমি সহ তাহলে বাসায় 4 জন আসো। তো তোমাদের এখন বাসায় রান্না করতে হবে, কিন্তু বাসায় তরকারি নেই। তো তোমার বাজারে পাঠানো হইলো। তো বাজারে গিয়ে দেখলা সব দোকান হচ্ছে ভাই বন্ধ, একটা দোকানে শুধুমাত্র 4টা আলু বিক্রি করতেছে, কিন্তু 4টা আলু আবার 4টা ডিফারেন্ট টাইপের আলু, একটা থেবড়া আলু, একটা গোল আলু, একটা চ্যাপটা আলু, একটা মিষ্টি আলু। তো তোমার কাছে অন্য কোনো অপশন নাই, অগত্যা তুমি কী করলা, ওই 4টা আলুকে তুমি কিনে নিয়ে আসলা। তো 4টা আলুকে কিনে নিয়ে এসে যখন তুমি তোমার আম্মাকে দিলা, তোমার আম্মা তখন কী করলো, ওই আলুগুলোকে দিয়ে মিক্সচার বানালো এবং আলু ভর্তা তৈরি করলো, এবং আলু ভর্তা তৈরি করে তোমাদের 4 জনকে খাইতে দিল। এখন বলো তো, খাওয়ার সময় তোমরা কি বুঝতে পারবা যে এই খাওয়ার মধ্যে কোন অংশটা গোল আলু ছিল, কোন অংশটা
থ্যাবড়া আলু ছিল, কোন অংশটা চ্যাপ্টা আলু বা কোন অংশ মিষ্টি আলু ছিল না। কারণ তুমি কিন্তু আলাদাভাবে বুঝতে পারবে না যেখানে মানে এই যে 4টা ডিফারেন্ট টাইপের আলু ছিল মিক্সচার করার পরে তুমি কিন্তু এদেরকে কী করতে পারবে না আর বলো তো, আলাদা করতে পারবে না। অর্থাৎ এদের টেস্ট সবার কী থাকবে বলো তো, এর টেস্ট তো সেম হবে, এই আলু ভর্তাগুলো খাইতে এর টেস্টও কী হবে বলো তো, সেম হবে। অর্থাৎ আমাদের এখানে মেইন বিষয় হচ্ছে যে যখন তোমাদেরকে এখানে মিক্সচার করে 4 জনকে যখন আলু ভর্তা খেতে দেওয়া হইলো, এই আলু ভর্তার মধ্যে আলু ভর্তা থেকে কিন্তু তুমি কোনটা থ্যাবড়া আলু ছিল, কোনটা গোল আলু ছিল, কোনটা চ্যাপ্টা আলু ছিল, কোনটা মিষ্টি আলু ছিল সেটা কিন্তু তুমি বুঝতে পারবা না। কেন? কারণ সবার কী হয়ে গেছে বলো তো, টেস্টটা সেম হয়ে গেছে বা সমান হয়ে গেছে। সবার টেস্ট এখানে কী হয়ে গেছে, সবার টেস্ট হচ্ছে এখানে সেম মিক্সচার হয়ে সবার টেস্ট এখানে কী হয়ে গেছে বলো তো, সবার টেস্ট এখানে সেম বা সমান হয়ে গেছে। টেস্ট সেম বা কী হয়ে গেছে বলো তো, সমান হয়ে গেছে। আচ্ছা, এই সমানটা কেন হয়েছে? যদি তুমি এদিকে মিক্সচার না ঘটাইতা তাহলে এটা কি সমান হইতো না, টেস্টটা কিন্তু সমান হইতো না। মিক্সচার ঘটানোর কারণে কী হয়েছে, এই 4টা জিনিসই দিই। আমি যদি আলু ভর্তাগুলোকে একটু এখানে লাইন টেনে টেনে দেখাই, সাপোজ এগুলো হচ্ছে আমার আলু ভর্তা। তুমি এদেরকে মিক্সচার করানোর কারণে আসলে অ্যাকচুয়ালি কী হয়ে গেছে বলো তো, এই 4টা জিনিসের কী হয়েছে ভাই, টেস্টটা সমান হয়ে গেছে। তো এই যে ফুল প্রসেসটা আমরা বলছি না, এই মিক্সচার করার যে প্রসেসটা, বেসিক্যালি এটাকে আমরা কী বলে থাকি বলো তো, এই মিক্সচার করার প্রসেসটাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে ভাই হাইব্রিডাইজেশন। মিক্সচার করার প্রসেসটাকে আমরা কী বলে থাকি ভাই, হাইব্রিডাইজেশন। আর মিক্সচার করার ফলে তুমি যে জিনিসগুলো পাইছো, ধরো তুমি এখানে যে তোমার যে এখানে যে আলু ভর্তাগুলো তুমি পাইছো, এগুলোকে আমরা বলি তোমার হচ্ছে ভাই হাইব্রিডাইজড অরবিটাল বা শঙ্কর অরবিটাল। এগুলোকে আমরা কী বলি, হাইব্রিডাইজড অরবিটাল বা শঙ্কর অরবিটাল। অর্থাৎ আমি তোমাকে বুঝাই বলি, তুমি যে এখানে মিক্সচার করছো না, এই মিক্সচার করার যে প্রসেসটা ভাই, এটাকে আমরা কী বলে থাকি, এটাকে আমরা বলে থাকি হাইব্রিডাইজেশন। আর মিক্সচার করার পরে যা পাইছো তুমি, মানে যেই তুমি আলু ভর্তাগুলো পাইছো, এগুলোকে অ্যাকচুয়ালি আমরা বলতেছি এই মিক্সচার করার মাধ্যমে তো তুমি আলু ভর্তাগুলো পাইছো, সেটাকে আমরা বলতেছি তোমার হচ্ছে হাইব্রিডাইজড অরবিটাল। দেখো এবার এখানে সংজ্ঞাটা চলো আমরা এখন আলোচনা করি। আসো, বলতেছি কি যে কোন বিক্রিয়াকালে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের অসম শক্তির অরবিটাল সমূহ, এই যে দেখো তারা ডিফারেন্ট টাইপের ছিল, এরা পরস্পরের সাথে কী হয়েছে ভাই, মিশ্রিত হয়েছে। এরা পরস্পরের সাথে কী হয়েছে, মিশ্রিত হয়েছে। এই যে দেখো এরা ডিফারেন্ট টাইপের ছিল ফার্স্টে, এই যে দেখো অসম শক্তির ছিল এরা প্রথমে, এরপরে কী করছে তারা পরস্পরের সাথে তোমার এখানে মিশ্রিত হয়েছে, এরা পরস্পরের সাথে এখানে মিক্সচার করছে। মিক্সচার করে তারা কী এখানে সমশক্তির মানে সমান টেস্টের অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে তোমার এখানে আমরা কী বলছিলাম, অরবিটাল সময়ের সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলে। এই যে দেখো তারা 4টা ডিফারেন্ট ছিল, কিন্তু এই হাইব্রিডাইজেশন ঘটার মাধ্যমে বা এই মিক্সচার ঘটানোর মাধ্যমে, মিশ্রিত করার মাধ্যমে এরা সেম প্রকৃতির হয়ে গেছে। সো বেসিক্যালি এই সেম প্রকৃতি করার যে প্রক্রিয়াটা, বেসিক্যালি এটাকে তোমাকে কী বলতেছে বলো তো, হাইব্রিডাইজেশন বলতেছে। ওকে, তাই হাইব্রিডাইজেশনের বাংলা অর্থ কী মনে রাখবা, সহজ বাংলায় মিক্সচার মনে রাখবা। আর এই প্রক্রিয়ায় সৃষ্ট অরবিটাল সমূহকে, মানে এখানে যে আলু ভর্তাগুলো সৃষ্টি হয়েছে, এগুলোকে আমরা কী বলে থাকি ভাই, শঙ্কর অরবিটাল বা হাইব্রিডাইজড অরবিটাল বলে থাকি। অর্থাৎ এখানে তুমি যা যা পাইছো ভাই, এগুলোকে আমরা কী বলে থাকবো ভাই, হাইব্রিডাইজড অরবিটাল বলবো। তাহলে আশা করি তোমরা হাইব্রিডাইজেশনের মেইন আইডিয়াটা পাইছো। তাহলে হাইব্রিডাইজেশনের মেইন আইডিয়াটা কী বলো তো, হাইব্রিডাইজেশনের মেইন আইডিয়াটা হচ্ছে যে তোমার ডিফারেন্ট টাইপের জিনিস থাকবে, ডিফারেন্ট টাইপের জিনিসকে তুমি মিক্সচার করে আসলে সেম এনার্জির জিনিস বানাবা। ওকে, এখন তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে, ভাই আমাদের হাইব্রিডাইজেশন করার দরকারটা কি? সবগুলোর আনসার আসলে পাবা আস্তে আস্তে, কেমন? তাহলে চলো এই কেন আমরা হাইব্রিডাইজেশন করি এই সবগুলো বিষয় নিয়ে চলো আমরা আস্তে আস্তে আলোচনা করা স্টার্ট করি। হাইব্রিডাইজেশন কী জিনিস, মেইন আইডিয়াটা তুমি পাইছো। বেসিক্যালি কিছুই না ভাই, কোনো সিম্পল একটা জিনিস ভাই, মিক্সচার করা। ওকে, এটাই জাস্ট মাথায় রাখবা। হাইব্রিডাইজেশন মানে কি বলতো, মিক্সচার করা। ওকে, মিক্সচার করে সেম জিনিস বানানো। চলো আমরা আস্তে আস্তে জিনিসগুলো একটু ডিপ আলোচনা করি। আসো কেমন? এবার আসো, প্রথমে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি, প্রথমে এই জিনিসটা কে আবিষ্কার করছে? এই জিনিসটা আবিষ্কার করছে তোমার হচ্ছে বিজ্ঞানী পাউলিং ও বিজ্ঞানী স্লেটার। মনে রাখবা, এটা আমার সময় এমসিকিউতে জিজ্ঞেস করে। বিজ্ঞানী পাউলিং ও স্লেটার সর্বপ্রথম হাইব্রিডাইজেশনের ধারণা প্রদান করেন। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা একটু দেখার চেষ্টা করি মানে কেন আসলে হাইব্রিডাইজেশনটা দরকার। তাহলে আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে ওয়াই হাইব্রিডাইজেশন
ডাইজেশন ইজ অকার বা ওয়াই হাইব্রিডেশন অকার্স, মানে কেন আসলে হাইব্রিডেশনটা ঘটে বা এটা আসলে আমাদের নেসেসারিটা কী জিনিস, মানে এটা আসলে দরকারটা কী হাইব্রিডেশনটার। চলো এটা নিয়ে আমরা একটু ডিসকাশন করার চেষ্টা করি। ওকে, তাহলে আমরা এখন ডিসকাশন করার কী চেষ্টা করবো, যে আমরা তো বুঝছি যে হাইব্রিডেশন জিনিসটা কি, মিক্সচার করা। এখন কোয়েশ্চন হচ্ছে যে এই হাইব্রিডেশনটা মিক্সচারটা কেন আমরা করবো, মিক্সচার করা ছাড়া মানে বন্ধন গঠন করলে কী সমস্যা হবে, যদি আমরা মিক্সচার করা ছাড়া যদি বন্ধন গঠন করি তাহলে কী কী সমস্যা আমরা পড়তে পারি, তাহলে এগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো। ওকে, আলোচনা করার সুবিধার জন্য আমি তোমাকে বললাম, সাপোজ আমার কাছে একটা এ নামক একটা মৌল আছে। তো এ নামক মৌলের মধ্যে সাপোজ এটা হচ্ছে আমার এ নামক মৌল। এ নামক মৌলের যে যোজ্যতা স্তর আছে, সাপোজ ধরো এটার যোজ্যতা স্তরে একটা এস অরবিটাল আছে। আমি একটা কাজ করি, আসো এই যোজ্যতা স্তরের এস অরবিটালকে আমি সবুজটা দিয়ে দেখাচ্ছি। সাপোজ এই এ নামক মৌলের এখানে ধরো একটা এস অরবিটাল আছে, এখানে ধরো একটা কী আছে বলো তো, একটা এস অরবিটাল আছে। ওকে, এস অরবিটালটাকে চলো একটু গাঢ় কালার দিয়ে দেখাই। সাপোজ ধরো এটার একটা এস অরবিটাল আছে। ওকে, আর এ নামক মৌলটার সাপোজ এটা তোমার কী আছে, একটা পি অরবিটাল আছে। সাপোজ ধরো এ নামক মৌলটার যোজ্যতা স্তরে একটা পি অরবিটাল আছে। পি অরবিটালটাকে আমরা এভাবে করে ডাম্বেল আকারে দেখাই, এটা আমরা সবাই জানি। ওকে, তাহলে আমি এখানে তোমাকে কী বললাম, এ হচ্ছে একটা মৌল। সাপোজ এ নামক একটা মৌলের তোমার হচ্ছে একটা এই যে যোজ্যতা স্তরে কী আছে, একটা এস অরবিটাল আছে আর একটা পি অরবিটাল আছে। ওকে, তাহলে আমি কী বললাম, এ হচ্ছে একটা মৌল যার যোজ্যতা স্তরে একটা এস অরবিটাল আছে, একটা পি অরবিটাল আছে। ওকে, আমরা কিন্তু এখন কী পড়তেছি বলতো, এই হাইব্রিডেশনটার গুরুত্ব পড়তেছি, মানে হাইব্রিডেশন আসলে কেন ঘটবে, কেন ঘটানো দরকার, কেন হাইব্রিডেশন ছাড়া অনেক কিছুকে ব্যাখ্যা দেওয়া যায় না, এটাই আমরা এখন আলোচনা করবো। কেমন, মানে কেন মিক্সচারটা জরুরি আসলে। তা আমি একটা কী বললাম, আমি ধরে নিচ্ছি একটা এ হচ্ছে একটা মৌল যার যোজ্যতা স্তরে একটা এস অরবিটাল আছে, একটা পি অরবিটাল আছে। অন্যদিকে সাপোজ আমি ধরে নিলাম বি হচ্ছে আরেকটা মৌল, যার যোজ্যতা স্তরে বি হচ্ছে একটা মৌল, আরেকটা মৌল যার যোজ্যতা স্তরে শুধুমাত্র এস অরবিটাল আছে, যার যোজ্যতা স্তরে শুধুমাত্র কী আছে বলো তো, এস অরবিটাল আছে। ওকে, তাহলে আমি এখানে কি বললাম, যে তোমার এখানে এ হচ্ছে একটা মৌল যার যোজ্যতা স্তরে এস এবং পি দোনোটা উপস্থিত আছে অরবিটাল, আর বি একটা মৌল যার যোজ্যতা স্তরে সাপোজ ধরো শুধুমাত্র এস অরবিটাল উপস্থিত আছে। তাহলে এখানে আমি লিখে দিই যে ধরি এ মৌলটির যোজ্যতা স্তরে এস ও পি নামক দুটি অরবিটাল আছে, এবং বি মৌলটির যোজ্যতা স্তরে শুধুমাত্র এস অরবিটাল আছে। তাহলে আমি এখানে কি বললাম ভাই, আমি এখানে তোমার বললাম হচ্ছে যে এই যে এ নামক যে মৌলটা আছে না, এই এ নামক মৌলের এস এবং পি দোনোটা আছে, আর বি নামক মৌলের শুধুমাত্র এস অরবিটাল আছে। এখন কাহিনী কী হবে দেখো, সাপোজ একটা এ দুইটা বি এর সাথে রিয়াকশন করে AB2 নামক যৌগ তৈরি করে। সাপোজ আমি তোমাকে বললাম একটা এ আর দুইটা বি রিয়াকশন করে কি তৈরি করে, AB2 নামক যৌগ তৈরি করে। ওকে, তাহলে আমি এখানে কি বললাম, সাপোজ একটা এ দুইটা বি এর সাথে রিয়াকশন করে AB2 নামক যৌগ বা গঠন করে। অর্থাৎ আমি এই যৌগটাকে তাহলে এভাবেও দেখাতে পারি, বা দিয়ে বি একটা এ একটা বি একটা। তাহলে দেখো ভাই আমরা এখানে কি বললাম, আমরা এখানে বললাম হচ্ছে যে সাপোজ ধরো একটা এ দুইটা বি এর সাথে রিয়াকশন করে AB2 নামক যৌগ গঠন করে, এবং AB2টাকে চালিয়ে কিন্তু আমি এভাবে দেখাতে পারি যে কি দুইটা বি আছে, তাহলে একটা বি মাঝখানে একটা এ থাকবে সেন্ট্রাল অ্যাটম হিসেবে। কেমন, তো এই জিনিসটা কিন্তু আমি এইভাবে দেখাতে চাই, মানে এই অরবিটাল আকারে। তাহলে আমরা কীভাবে দেখাবো, যে আমরা এখানে একটা একে নিলাম, একটা বিকে আমরা এখানে নিলাম। ওকে, একটা বিকে আমরা এখানে নিলাম, তারপর আমরা আরেকটা বিটাকে আমরা এখানে নিলাম। ওকে,
আর একটা বিটাকে আমরা এখানে নিলাম, কিন্তু এই বিয়ের ইয়া থাকে গিয়ে তোমার এদিক দিয়ে, কেন এসটাকে আমরা এদিকে আঁকতে হবে, ওদিকে আঁকলে চলবে না, কারণ এখানে তো আমার বন্ধন গঠন করাইতে হবে। তো একটা এসটাকে আমি এখানে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে চলো এটাকে একটু করে আমি পাশে নিয়ে আসি। হ্যাঁ, ওকে ভাই। সো এই যে দেখো এটা হচ্ছে আমরা এখানে আঁকলাম। আচ্ছা ভাই, ভালো কথা। তাহলে এখানে আমরা কী করলাম আমি তোমাকে ব্যাখ্যা দিচ্ছি। দেখো খুব মনোযোগ দিয়ে বুঝো ভাই, খুব মজার পড়া। দেখো কঠিন কিছু না এগুলা, ওকে? দেখো এখানে একটা একে নিছি ভাই, এখানে একটা বিকে নিছি, কিন্তু আমার এখানে বি লাগবে কটা? দুইটা বি লাগবে। তাহলে দুইটা বি মিলে একটা এর সাথে রিয়াকশন করবে। তো নর্মালি রিয়াকশন করলে মানে মিক্সচার করা ছাড়া রিয়াকশন করলে আসলে প্রবলেমটা কোথায় সেটা আমরা আলোচনা করার চেষ্টা করতেছি। আমি কিন্তু এখন মিক্সচার টিক্সচার কিছু করি নাই, ওকে? নর্মাল মিক্সচার ছাড়া আমি দেখানোর চেষ্টা করতেছি, ওকে? সো এটা এটার সাথে তুমি কী করবা? দুইটা বিয়ের রিয়াকশন করাচ্ছ, তাহলে একটা বিকে এই সাইড দিয়ে প্রবেশ করাইছো, একটা বিকে তুমি এই সাইড দিয়ে প্রবেশ করাইছো। এই দেখো একটা বিকে তুমি এই সাইড দিয়ে প্রবেশ করাইছো, একটা বিকে তুমি এই সাইড দিয়ে প্রবেশ করাইছো। এটা হচ্ছে বিয়ের এস। তারপর এটা হইতেছে তোমার এখানে কি? এটাও তোমার বিয়ের এস। এটা দেখো এই যে বিয়ের এস, ওকে? এটা তোমার বিয়ের এস, এটাও তোমার এখানে বিয়ের এস, আর এটা তোমার এর এখানে পি, এখানে এস। এখন এখানে তুমি প্রশ্ন করতে পারো, তো ভাই এখানে তার আসলে প্রবলেমটা কোথায়? যদি এইভাবে করে একটা মিক্সচার করা ছাড়া যদি বি এবং বিকে যদি আমি এর সাথে রিয়াকশন করি, তাহলে প্রবলেমটা কোথায়? তো প্রবলেমটা কোথায় চলো আমি তোমাকে এখানে বোঝানোর চেষ্টা করি। দেখো একটা জিনিস দেখো, এই যে এই পাশে যে বি এর এস আসছে এবং এই পাশে যে এর পি আসছে, তাহলে এখানে একটা বন্ধন গঠিত হবে। তাহলে এই দুজনের মধ্যে কী গঠিত হবে? একটা বন্ড গঠিত হবে। এই বন্ডকে আমরা কী নাম দিতে পারি? এই বন্ডকে আমি নাম দিতে পারি এসপি বন্ড। আর এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এখান থেকে যে এর এস গেছে আর এখান থেকে যে বি এর এস আসছে, তাহলে এখানে একটা বন্ড গঠিত হবে বা এখানে একটা বন্ধন গঠিত হবে। তো এই বন্ধনটাকে আমরা কী বলবো? এই বন্ধনটাকে আমরা বলবো এস এস। অর্থাৎ দেখো ভাই, মৌলটা একই, এরও একই মৌল, কিন্তু এখানে এসপি বন্ধন গঠিত হচ্ছে, আবার এখানে তোমার হচ্ছে ভাই এস এস বন্ধন গঠিত হচ্ছে। ভাই এটা কি কখনো সম্ভব? দেখো দুইটাই কিন্তু সেম ধরনের মৌল, মানে এখানেও বি এ, এখানেও বি এ, মানে দুইটাই কিন্তু সেম টাইপের মৌল। তাহলে এখানে ডিফারেন্ট বন্ধন কেন হচ্ছে? এরকম ডিফারেন্ট বন্ধন হলে তো পৃথিবীর কোনো কিছু স্টেবল হইতো না। কারণ দেখো এখানে বি এর সাথে এর এক ধরনের বন্ধনই থাকতে হবে, কিন্তু এখানে আমি যদি নর্মালি যদি মিক্সচার করা ছাড়া যদি নর্মালি যদি এদের মধ্যে যদি বন্ধন ঘটাই, আমি দেখতেছি এখানে বন্ধন গঠিত হচ্ছে এসপি টাইপের, আর এখানে বন্ধন গঠিত হচ্ছে এসএস টাইপের, যেটাতে মানে এই ভ্যালেন্স ব্যান্ড থিওরি তোমাকে এগুলো আসলে বলছে, তাই না? আমরা তো গত ক্লাসে দেখছিলাম যে এই থিওরিটা আসলে কার্যকর না, কারণ পরীক্ষাগারে দেখা গেছে এই দুইটা বন্ধন ডিফারেন্ট টাইপের হয় না। দেখো এগুলো তো আমরা এই যে আমরা এখানে বন্ধনটা গঠিত করছি, এটা আসলে কার মতবাদ অনুসারে? ওই যে ব্যালেন্স বন্ড থিওরি অনুসারে, গত লেকচার আমরা পড়ে আসছি ব্যালেন্স বন্ড থিওরি অনুসারে। তো ব্যালেন্স বন্ড থিওরি অনুসারে এই বন্ধনটা এসপি টাইপের হবে, অর্থাৎ এই বন্ধনটা এক টাইপের হবে, আর এই বন্ধনটা এসএস টাইপের হবে, অন্য টাইপের হবে। কিন্তু তোমার ভ্যালেন্স বন্ড থিওরি তোমাকে এটা বললেও কিন্তু এক্সপেরিমেন্টালি কী দেখা গেছে বলো তো? এক্সপেরিমেন্টালি দেখা গেছে এই দুটো বন্ধন ডিফারেন্ট টাইপের না, এই বন্ধন দুটাও কী বলো তো? সেম টাইপের হয়। অর্থাৎ এটার যে বন্ড লেন্থ, এটার যে বন্ড অ্যাঙ্গেল, দুটোটার ক্ষেত্রে আসলে কী হয়? সেম হয়। অর্থাৎ আমরা এখানে দেখতেছি যে নর্মালি যদি আমি মিক্সচার করা ছাড়া যদি আমি তাহলে ডাইরেক্ট যদি যুক্ত করি, তাহলে এখানে একটা প্রবলেম হচ্ছে কি প্রবলেম? এখানে এক টাইপের বন্ধন তৈরি হচ্ছে, এখানে এক টাইপের বন্ধন তৈরি হচ্ছে, কিন্তু আলটিমেটলি এখানে বিএ আছে, এখানেও বিএ আছে, তো সেম টাইপের মৌল, কিন্তু তাদের মধ্যে ডিফারেন্ট বন্ধন তৈরি হচ্ছে। তুমি যদি মিক্সচার করা ছাড়া যদি কী করাও? বন্ধনে অংশগ্রহণ করাও, তাহলে এটা কী বলতো? এটা হচ্ছে নট পসিবল। এই ধরনের বন্ধন আসলে কী বলতো? নট পসিবল। দুটো ডিফারেন্ট টাইপের বন্ধন আসলে সম্ভব না। আসলে অ্যাকচুয়ালি এটা এক্সপেরিমেন্টালে দেখা গেছে এই বন্ধনটা যা, এই বন্ধনটাও কী হয়? ঠিক তাই হয়। তাহলে এইভাবে আমরা দেখতেছি, যদি আমি ডাইরেক্ট মিক্সচার করা ছাড়া যদি আমি হচ্ছে যে ভাই ডাইরেক্ট যদি কী করি বলতো, এদেরকে যদি বন্ধনে অংশগ্রহণ করাই, তাহলে দুটো ডিফারেন্ট টাইপের হচ্ছে তোমার বন্ধন তৈরি হচ্ছে, যেটা আসলে কী হয় বলো তো? রং হয়। তাহলে এটাকে কারেক্ট কীভাবে করা যায়? এটাকে কারেক্ট কীভাবে করা যায় এই আইডিয়াটা নিয়ে কি আসছে? বিজ্ঞানী পাউলিং ও বিজ্ঞানী স্লেটার আসছেন। এইটাকে কারেক্ট কীভাবে করা যায় এই আইডিয়াটা নিয়ে কি আসছেন বলো তো? বিজ্ঞানী পাউলিং ও বিজ্ঞানী স্লেটার। তখন তারা সর্বপ্রথম এই জিনিসটাকে কারেকশন করার জন্য হাইব্রিডাইজেশনের ধারণা প্রদান করছেন। তারা কি বলছে আমি তোমাকে বলি, তারা কি বলছে আমি তোমাকে ফার্স্টে বুঝাই বলি। দেখো এখানে একটা ভালো করে জিনিস দেখো তো, এই এ আর বি এর মধ্যে সেন্ট্রাল অ্যাটমটাকে, এ আর বি এর মধ্যে আমরা নিশ্চয়ই একমত হব সেন্ট্রাল অ্যাটম হচ্ছে এ, কারণ এটা জিনিসটা দুইটা বি এর মাঝখানে আছে। তাহলে আমি এখানে বলতে পারি এ বি টু যোগে সেন্ট্রাল অ্যাটম হলো এ। তো
এই বিজ্ঞানী পাউলিং ও স্লেটার তারা তোমার হচ্ছে যে ভাই বলছেন কি যে কী ধারণা দিয়েছেন আমি তোমাকে বুঝাই বলি। তাদের ধারণা ছিল এরকম, তারা হাইব্রিডাইজেশনের ধারণাটা এভাবে দিয়েছেন। তারা বলছেন যে সেন্ট্রাল অ্যাটম থাকবে, যে কী থাকবে ভাই, যে সেন্ট্রাল অ্যাটম থাকবে তার যোজ্যতা স্তরে যে অরবিটালগুলো থাকবে তাদেরকে মিক্স আপ করে ফেলো। তাদেরকে কী করে ফেলো? তাদেরকে মিক্স আপ করে ফেলো। তাহলে হাইব্রিডাইজেশনের প্রাইমারি আইডিয়াটা কি? এই যে তারা কী আইডিয়া দিয়েছেন বিজ্ঞানী তোমার হচ্ছে পাউলিং ও স্লেটার, হাইব্রিডাইজেশনের প্রাথমিক আইডিয়া এটি কীরকম? এটা হচ্ছে তোমার এরকম, সেন্ট্রাল অ্যাটমের যোজ্যতা স্তরের অরবিটালগুলোকে পরস্পরের সাথে মিক্সচার করে ফেলো। পরস্পরের সাথে মিক্সচার বা মিক্স করে ফেলো। আচ্ছা, তাহলে মিক্স করলে লাভটা কী হবে? চলো আমি তোমাকে বুঝাই বলি মিক্স করলে লাভটা কী হবে। দেখো, এই যে এখানে যে দেখো, তাহলে ফার্স্টে কী ছিল? ফার্স্টে আমি যদি এটাকে একটু করে কপি করে আনি, তাহলে আমি তোমাকে চলো একটা কাজ করি, এটাকে আমরা ধরো নেক্সট পৃষ্ঠায় নিয়ে যাই, আসো। ওকে, তাহলে ফার্স্টে আমার কাছে এটা ছিল। তো অ্যাকর্ডিং টু পাউলিং ও স্লেটার এটা সেন্ট্রাল অ্যাটম ছিল। তাহলে এটাকে আমার কী করা লাগবে? মিক্স করা লাগবে। এটার যোজ্যতা স্তরের অরবিটালকে মিক্স করা লাগবে। এটা কি করা লাগবে? যোজ্যতা স্তরের যে অরবিটাল আছে এদেরকে আমার কী করা লাগবে? মিক্সচার বানানো লাগবে। এটা হচ্ছে আমাদের মিক্সচার বানানো লাগবে। আচ্ছা, এদেরকে যদি আমি মিক্সচার বানাই এদের, তাহলে কী হবে দেখো তো? তাহলে কী হবে দেখো, এখানে এই একে কিন্তু আমি কিছু চেঞ্জ করতেছি না, এ কিন্তু এর মতোই থাকবে। এটা কিন্তু এর মতোই আছে। ওকে, কিন্তু এখানে কি ডিফারেন্স হবে? আগে এখানে কি ছিল? ফার্স্ট এখানে পি ছিল। আমি চলো একটা কাজ করি, এই পিটাকে এখানে আঁকি। ফার্স্ট এখানে শুধু পি ছিল, আর এই পাশেও তুমি এখানে একটা সিঙ্গেল পি আঁকো। কেন আমি তোমাকে বোঝাচ্ছি, দেখো। ফার্স্টে এখানে তার একটা পি আঁকো, মিক্সচার করে ফেলার পরে দেখো এখানে কী উৎপন্ন হচ্ছে। আমি তোমাকে দেখো, খুব মজার বিষয় বা এগুলো দেখো। এখানেও তুমি হচ্ছে একটা পিকে আঁকো। ওকে, আচ্ছা, এরপরে এখানে একটা এসকে এঁকে দাও, ওকে। তাহলে এখানে কাহিনী কিছু দেখো, এরা ফার্স্টে আলাদা আলাদা ছিল, অর্থাৎ একটা পি একটা এস এরা ডিফারেন্ট আলাদা আলাদা ছিল। কিন্তু আলাদা আলাদা যদি আমি তাদেরকে যদি নর্মালি যদি রিয়াকশন করাই, আমরা দেখতেছি এখানে একটা বন্ডের প্রবলেম আসতেছে। কী প্রবলেম? যৌগ একই কিন্তু বন্ড হচ্ছে ডিফারেন্ট টাইপের। একটাতে এসপি একটাতে এসএস, যেটা কখনো পসিবল না। তাই বিজ্ঞানী স্লেটার ও পাউলিং কি আইডিয়া নিয়ে আসছেন? তারা বলছেন যে সেন্ট্রাল অ্যাটমটা থাকবে, সেই সেন্ট্রাল অ্যাটমের যে তোমার যোজ্যতা স্তরের যে অরবিটালগুলো আছে তাদেরকে তুমি মিক্স আপ করে ফেলো। এদেরকে মিক্স আপ করে ফেলা মানে কি? আগে পি শুধু আলাদা ছিল, এস শুধু আলাদা ছিল, কিন্তু এদেরকে মিক্স আপ করে ফেলো। অর্থাৎ এই জিনিসটাকে কী বানাই ফেলো? এটাকে এসপি বানাই ফেলো, এটাকেও কী বানাই ফেলো? এটাকেও এসপি বানাই ফেলো। অর্থাৎ মেন আইডিয়াটা লক্ষ্য করে দেখো, আগে কি বলা হচ্ছিল? আগে তোমার যখন হাইব্রিডাইজেশন আবিষ্কার হয় নাই, তখন বলতেছিল কি যে তুমি যেরকম আছে সেরকমভাবে রিয়াকশন করাও বা সেরকমভাবে বন্ড গঠন করো। তো সেরকমভাবে বন্ড গঠন করলে কী সমস্যা হয়? সমস্যাটা হয় তোমার হচ্ছে এখানে, এই যেখানে এসপি হয় এখানে এসএস হচ্ছে, মানে ডিফারেন্ট টাইপের দুটো বন্ড হচ্ছে। কিন্তু এখানে এই বিজ্ঞানী পাউলিং ও স্লেটার কী আইডিয়া নিয়ে আসছেন? তারা আইডিয়া নিয়ে আসছেন এখানে যে তুমি মিক্সচার এদিকে এই যেই সেন্ট্রাল অ্যাটমের যে অরবিটালগুলো ছিল এদিকে তুমি কী করে ফেলো? মিক্স আপ করে ফেলো। অর্থাৎ মিক্স আপ করে ফেললে কী হবে? এই পি এর সাথে এসকে মিক্স আপ করো, আবার এই পি এর সাথে এসকে মিক্স আপ করো। অর্থাৎ এখানে তাহলে এসপি বানাও একটা, এখানে তাহলে এসপি বানাও। এটাই দেখবা তোমার সমস্যার সমাধান করে ফেলছে। কীভাবে? চলো আমি তোমাকে এবার বুঝে আসি কীভাবে সমাধান করছে। দেখো আমার কাজটা কী ছিল? আমি এই একটা এর সাথে এই দুইটা বিকে আমি রিয়াকশন করাবো। আগে আমি কিন্তু এটাকে মিক্স আপ করি নেই, এসপিকে মিক্স আপ করি নেই। এবার আমি কী করছি? এখানে এসপিটাকে আমি এখানে মিক্স আপ করে ফেলছি এর মধ্যে। তাহলে চলো এবার এটার সাথে যদি আমি এবারে এই দুটো বিয়ের রিয়াকশন ঘটাই, তাহলে কী হবে? চলো আমরা ডিসকাশন করার চেষ্টা করে দেখি আমাদের সমস্যাটা সলভ হয়েছে কি না। ওকে, তাহলে একটা কাজ করি, আমরা এই জিনিসটাকে আমরা চলো কপি করে নিয়ে যাই একটু এখানে।
আমরা চলো কপি করে এখানে আনলাম। ওকে, তার আগে চলো এখানে আনার আগে এগুলো একটু মুছে দিই, এটা আমাদের লাগতেছে না এখন। ওকে, এটা আমাদের বি ছিল, এটাকে আমি এখানে আনছি। হ্যাঁ, আর আরেকটা বি আমাদের এখানে ছিল, এটাকে আমি এখানে আনছি। এইটা বিটা এখানে ছিল, এই বিটাকে আমি কপি করে এখানে আনছি। দেখি আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। আমাদের বেসিক্যালি প্রবলেম কী ছিল, যে ডিফারেন্ট টাইপের দুটো বন্ড গঠিত হচ্ছিল, যেটা আসলে ডিফারেন্ট দুটো টাইপের বন্ড গঠিত হওয়া পসিবল না দুটো সেম যোগের মধ্যে বা দুটো সেম মোলের মধ্যে। কেমন? আচ্ছা, তো আমি বিটাকে তোমার এখানে আনছি। তাহলে চলো বিটাকে আমি টুনে এখানে নিয়ে আসি, দাঁড়ো। ওকে, তাহলে এবার কী হবে একটু আলোচনা করি, আসো। এবার কী হবে, এবার দেখি আমরা এখানে। তাহলে আমরা কী করছি, আগেরবার আমরা কী করছিলাম, আমরা কিন্তু আগেরবারে হাইব্রিডাইজেশন করি নাই, অর্থাৎ আমরা তোমার হচ্ছে জাস্ট নর্মাল অবস্থায় তোমাকে এখানে বন্ড গঠন করতে দিয়েছি। কিন্তু এবার আমরা কী করছি, এবার হচ্ছে আমরা এই যৌগটা এই মৌলটা বন্ড গঠনের পূর্বে আগে থেকে আমি হাইব্রিডাইজেশন করাই ফেলছি। হাইব্রিডাইজেশন করানো মানে কি, এই যে তুমি বলবা হাইব্রিডাইজেশন ভাই কোথায় করাইছেন, এই যে মিক্সচার করাইছি। এই মিক্সচার করানো মানে কি বলতো, এই মিক্সচার করানোর মানে হচ্ছে হাইব্রিডাইজেশন করা। এই মিক্সচার করানো মানে কি বলতো, এই মিক্সচার করানো মানে হচ্ছে তোমার হচ্ছে ভাই হাইব্রিডাইজেশন করা। আগের বারে কিন্তু আমি এখানে এখন হাইব্রিডাইজেশন করাই নেই, তাই এখানে এই প্রবলেমটা হয়েছিল। কিন্তু এবার আমি কী করছি, এখানে একটা আগে তোমার হচ্ছে বন্ড গঠন করার আগে হাইব্রিডাইজেশন করাই দিছি। এবার দেখো আমার প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। কেন জানো? এবার দেখো তো এখানে যে কী বন্ধনটা গঠিত হবে, এখানে কী বন্ড গঠিত হবে দেখো, এই দুটার মধ্যে বন্ড গঠিত হবে এস আর এসপি। এই দুটার মধ্যে কী বন্ড গঠিত হবে, এস এবং এসপি। আর এই দুটার মধ্যে কী বন্ড গঠিত হবে, এদিকে আগে পরে লিখতে পারো, সমস্যা নেই। এসপিএসও লিখতে পারো বা এসএসপিও লিখতে পারো। অর্থাৎ এদের মধ্যে এখন এসএসপি, এই যে দেখো এসএসপি, এসপিএস বা এসএসপিও লিখতে পারো, আগে পরে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এসএসপি অর্থাৎ দেখো ভাই হাইব্রিডেশন করার কারণে কিসে, এবার এখানে যে বন্ধনটা আছে সেম টাইপের বন্ধন তোমার এবার এখানেও আছে। এই কারণে আমরা কী ঘটাই বলো তো ভাই, হাইব্রিডাইজেশন ঘটাই। ওকে, আশা করি তোমরা আমাদের আইডিয়াটা একটু ক্লিয়ার হচ্ছে যে হাইব্রিডেশন আসলে কেন দরকার। হাইব্রিডেশন না করলে বিশাল প্রবলেম হইতো। হাইব্রিডেশন না করলে কিন্তু এখানে ডিফারেন্ট টাইপের বন্ড হইতো, যেটা যোগটা তৈরি হওয়া পসিবল ছিল না। কিন্তু এখানে দেখো সেম টাইপের বন্ধন আছে, এবং এটাই হওয়া উচিত যে দুইটা মৌল যদি সেম থাকে তাদের মধ্যে বন্ধনটা তো ফিক্সড হওয়া উচিত, বন্ধনটা তো সেম টাইপেরই হওয়া উচিত। তাহলে এই যোগটা যেটা আছে এটা হচ্ছে আমাদের কী বলতো ভাই, পসিবল। এই যোগটা আমাদের কী বলতো, এই যোগটা হচ্ছে আমাদের ভাই পসিবল। ওকে, আশা করি তোমরা এই জিনিসটা এখানে ভাই সবাই বুঝতে পারছো। তাহলে দেখো আমরা এতক্ষণ পর্যন্ত কী পড়লাম, আমরা এতক্ষণ পর্যন্ত তোমার পড়লাম হচ্ছে ভাই এই হাইব্রিডাইজেশন তোমার হচ্ছে জিনিসটা কী সেটা বললাম, হাইব্রিডাইজেশন কেন ঘটে সেটা আমরা বললাম, মানে কেন দরকার এটা আসলে এটা আমরা এখানে বললাম। ওকে, আচ্ছা, তবে এটাও আমি একটু করে বলে দিই, সব ধরনের যৌগ গঠন করার সময় বা বন্ধন গঠন করার সময় কিন্তু তোমার হাইব্রিডাইজেশন লাগে না। আসলে কী লাগে না বলো তো, সব ধরনের মৌল বা যৌগ গঠন করার সময় আসলে হাইব্রিডাইজেশন প্রয়োজন হয় না। একটা জিনিস মনে রাখবা, যখন একদম বিশুদ্ধ সমযোজী যৌগ গঠিত হবে, ধরো H2 বা O2 বা Cl2, সেই ক্ষেত্রে আসলে তোমার হচ্ছে ভাই হাইব্রিডাইজেশনের দরকার হয় না। ওকে, তাহলে একটা জিনিস আমি কিছু জিনিস এখানে বলে দিই, পয়েন্ট টু বি নোটেড। তাহলে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলে দিই এখানে। প্রথম ইম্পর্টেন্ট পয়েন্টটা কি, প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে বিশুদ্ধ সমযোজী যৌগ, যেমন এক্সাম্পল স্বরূপ আমি এখানে দিতে পারি H2 কে সমযোজী যৌগের গঠন ব্যাখ্যা করার জন্য হাইব্রিডাইজেশন প্রয়োজন হয় না। হাইব্রিডাইজেশন প্রয়োজন হয় না। ওকে, এটাকে নর্মালি তোমার হচ্ছে ইলেকট্রন শেয়ারিং দিয়েই ব্যাখ্যা করা যায়। আবার অন্যদিকে বিভিন্ন আয়নিক যৌগের গঠন ব্যাখ্যা করার সময়, যেমন HCl, এটার গঠন ব্যাখ্যা করার জন্য হাইব্রিডাইজেশন প্রয়োজন হয় না। নর্মালি হাইব্রিডাইজেশনটা প্রয়োজন হয় সমযোজী যৌগকে কীভাবে গঠিত হয় সেটাকে ব্যাখ্যা করার জন্য। ওকে, মনে রাখবা বিভিন্ন আয়নিক যৌগ যেমন এক্সাম্পল HCl, যেমন এক্সাম্পল হচ্ছে আমরা এখানে দিলাম কি বলতে HCl, এর গঠন ব্যাখ্যা করার জন্য হাইব্রিডাইজেশন প্রয়োজন হয় না।
হয় না। তাহলে এই পয়েন্টগুলো আমাদের একটু আমাদের মাথায় রাখতে হবে যে কোথায় কোথায় আমরা হাইব্রিডেশন ব্যবহার করি আর কোথায় কোথায় আমরা করি না। তাহলে আমরা আশা করি জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। তাহলে এখানে আমরা এই পয়েন্টগুলো একটু মাথায় রাখবো ভাই, এই পয়েন্টগুলো আমার জন্য বেশ ভালোই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন তাহলে আমরা হাইব্রিডাইজেশন সম্পর্কে কিন্তু মোটামুটি আইডিয়া জানি, হাইব্রিডাইজেশন জিনিসটা কী, মানে হাইব্রিডাইজেশন কেন লাগে। এরপরে চলো আমরা একটা জিনিস জানার চেষ্টা করি, এই হাইব্রিডাইজেশনের দ্বারা কী কী ব্যাখ্যা করা যায়। বেসিক্যালি হাইব্রিডাইজেশন দ্বারা একটা যৌগের স্ট্রাকচার কীরকম হবে সেটা তুমি ব্যাখ্যা করতে পারবা। ওই যৌগটার মধ্যে যে বন্ধনগুলো থাকবে সেই বন্ধনগুলোর মধ্যে বন্ধন অ্যাঙ্গেল বা বন্ড অ্যাঙ্গেল কত হবে সেটা তুমি ব্যাখ্যা করতে পারবা। তাহলে চলো আমরা এখানে লিখে দিই হাইব্রিডাইজেশনের সফলতা। তাহলে এখানে তো আমরা আলোচনা করি হাইব্রিডাইজেশনের সফলতা। এরপর হচ্ছে আমরা এটা পরে হাইব্রিডাইজেশনের ভিতরে জিনিসপত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করব। হাইব্রিডাইজেশনের সফলতা, ওকে। আচ্ছা, তাহলে এখানে কাহিনী কী হবে এখানে আমি তোমাকে বুঝাই বলি। হাইব্রিডাইজেশনের প্রথম সফলতা কি? যৌগের গঠন সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়, স্পষ্ট ধারণা দেয়, স্পষ্ট ধারণা দেয়। সেকেন্ড বৈশিষ্ট্যটা হচ্ছে ভাই, বা সেকেন্ড সফলতা হচ্ছে যে যৌগে অবস্থিত বন্ধন কোণ সম্পর্কে ধারণা দেয়, মানে বন্ড অ্যাঙ্গেল সম্পর্কে তোমাকে এখানে কি দিবে? ধারণা আসলে দিবে, ওকে। তো এগুলো সম্পর্কে নর্মালি ভ্যালেন্স বন্ড থিওরি কিন্তু কি দেয় না, এগুলো সম্পর্কে ভ্যালেন্স বন্ড থিওরি কিন্তু তোমার হচ্ছে ভাই ধারণা দেয় না। এবার চলো আমরা হাইব্রিডাইজেশনের ভিতরে জিনিসপত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করি, ওকে। হাইব্রিডাইজেশনের ভিতরে জিনিসপত্র নিয়ে আলোচনা করার আগে তার একটা কাজ করি। আসলে আমরা চলো একটা যৌগের আসলে গঠন হাইব্রিডাইজেশনের মাধ্যমে আমরা দেখতে যাচ্ছি। সাপোজ দেখতে চাইতেছি এই যে CH4 এর গঠন। একটা সহজ জিনিস দিয়ে বুঝাই, পরে তুমি আসলে আমরা অনেক জটিলতায় যাব, ওকে। তাহলে আমরা CH4 যেটা মিথেন আছে, এই মিথেনের হচ্ছে আমরা গঠন নিয়ে আলোচনা করতে চাইতেছি। দেখো, মিথেনের গঠনকে নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, আমরা কিন্তু সবাই জানি মিথেনের মধ্যে আসলে অ্যাকচুয়ালি কী হচ্ছে, একটা কার্বন আছে, এর সাথে 4টা হাইড্রোজেন যুক্ত হচ্ছে। বেসিক্যালি এর মাধ্যমে কী হচ্ছে, এখানে CH4 গঠিত হচ্ছে। এবং এখানে মজার বিষয় হচ্ছে যে এই মিথেনের মধ্যে সেন্ট্রাল অ্যাটম কে বলতো, মিথেনের মধ্যে সেন্ট্রাল অ্যাটম হিসেবে কিন্তু কার্বন আছে। আমরা সবাই জানি সেন্ট্রাল অ্যাটম হিসেবে এখানে কে আছে? কার্বন আছে, ওকে। আচ্ছা, তাহলে আমাকে একটু করে বলো এখানে তাহলে কার অরবিটালগুলোকে মিক্সচার করাইতে হবে। দেখো, আমরা একটু আগে দেখে আসছি হাইব্রিডাইজেশনের মেইন আইডিয়াটা কী ছিল, যে সেন্ট্রাল অ্যাটম, যে কী বলতো সেন্ট্রাল অ্যাটম, এটার যোজক স্তরের অরবিটালগুলোকে পরস্পরের সাথে মিক্স করে ফেলতে হবে। তাহলে এখানে কী করতে হবে আমাদের? হাইব্রিডাইজেশনের মেইন আইডিয়াটা হচ্ছে যে সেন্ট্রাল অ্যাটমের তোমার হচ্ছে যে ভাই যোজ্যতা স্তরের অরবিটালগুলোকে মিক্স করে ফেলতে হবে, তো এখানে কিছু কাহিনী আছে, আমি সব তোমাকে ব্যাখ্যা করতেছি, দেখো। আচ্ছা, প্রথমে চলো তাহলে আমরা যেহেতু এখানে কার্বনের আমরা হচ্ছে যে ভাই যোজ্যতা স্তরের অরবিটালগুলোকে মিক্স করে ফেলবো, তাহলে কার্বনের চলো আমরা ইলেকট্রোবিন্যাস নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। দেখো তো কার্বনের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে? 6টা ইলেকট্রন থাকে। তো আমরা এটা যদি ভেঙে লিখতে চাই, এখানে কী হবে ভাই? 1s2 হবে ফার্স্টে। এখানে কী হবে দেখো তো, এখানে ফার্স্টে হবে তোমার 1s2, এখানে হবে এরপরে 2s2, এখানে এরপর হবে তোমার হচ্ছে ভাই 2p2 হবে। আচ্ছা, তো চাইলে এটাকে আমি এইভাবে বক্স আকারও দেখাইতে পারতাম। কীভাবে? এই যে আমি এখানে ফার্স্টে আমি 1s2 দেখাইলাম, ফার্স্টে তাহলে চলো আমি এখানে 1s2 দেখাইলাম। এই যে দেখো, আমি এখানে তাহলে ফার্স্ট হচ্ছে তোমার 1s2 দেখালাম। সেম তাহলে এখানে 2s2 থাকবে, 2s2টাকেও দেখাও। আর এরপরে তোমার এটা 2p2 থাকবে, তাহলে p এর জন্য তুমি 3টা দেখাও, ওকে। তাহলে এটা হচ্ছে তোমার আমরা এখানে কার্বনের এভাবে করে ইলেকট্রোবিন্যাস চারে দেখাইতে পারি। আচ্ছা, ওকে। তাহলে এখানে কী হবে দেখো, 1s2 আছে না ভাই ফার্স্টে? ফার্স্টে কী আছে এখানে? 1s2। তাহলে এখানে একটা ইলেকট্রন, বিপরীত স্পিনে তার একটা ইলেকট্রন। এখানে 2s2 আছে, তাহলে এটাকে এভাবে দেখাও 2s2কে। আর এখানে 2p2 আছে, তাহলে এখানে একটা করে দেখাও, এখানে একটা করে দেখাও। আচ্ছা, তো এই কার্বনটাকে কিন্তু আমি চাইলে এই মানে এইভাবে সোজাভাবে বক্স আকারে না দেখে উলম্বভাবে কিন্তু চাইলে আমরা বক্স আকারে দেখাতে পারি। কীভাবে? যে সাপোজ আমি এখন 6 কার্বনের তোমার হচ্ছে স্ট্রাকচার দেখাবো, ওকে। তো এই জিনিসটাকে আমি এভাবেও দেখাতে পারি এনার্জির রেসপেক্টে। কীভাবে? এনার্জির রেসপেক্টে আমি দেখাচ্ছি, দেখো। ফার্স্টে হচ্ছে আমি এভাবে একটা বক্স আঁকি, আসো।
তাহলে বক্স আকারে তো লাগতেছে না, আমার এখানে তো আছে। আমি চলো এটাকে কপি করে আনি, আমি চলো এখানে কপি করে আনছি। আমি এনার্জি রেসপেক্টে কীভাবে দেখাচ্ছি বলি, আমি কী করতেছি, ওয়াই অক্ষ বরাবর এনার্জিকে নিচ্ছি, এক্স অক্ষ বরাবর আমি এখানে রাখতেছি এভাবে করে। ওকে, তাহলে আমি কী করছি এখানে আমি বলি, একটু করে দেখো জিনিসটা, ভালো করে দেখো, এটা খুবই মজার একটা জিনিস। এটা হচ্ছে 6 কার্বনের। আমরা এখন এনার্জিটাকে আমরা এটার যে অরবিটালগুলো আছে এই অরবিটালগুলোকে আমি এনার্জি অনুযায়ী সাজাচ্ছি। ওকে, আচ্ছা, তো আমি এখানে যে তোমার এই কার্বনের যে অরবিটালগুলো আছে এগুলোকে আমি কী আকারে সাজাচ্ছি ভাই, এনার্জি আকারে সাজাচ্ছি। তো সবচেয়ে কম এনার্জি কার? সবচেয়ে কম এনার্জি হচ্ছে 1s2 এর। আমরা সবাই জানি না আহ্বান নীতিতে কী বোঝাচ্ছি, নির্মল শক্তি থেকে উচ্চ শক্তিতে প্রবেশ করে। তার আমরা দেখতেছি ফার্স্টে আগে 1s2 প্রবেশ করে, পরে 2s2 প্রবেশ করে, পরে 2p2 প্রবেশ করে। তাহলে এই কার্বনের অরবিটালগুলোকে আমি তোমার হচ্ছে এনার্জির রেসপেক্টে সাজাচ্ছি। তাহলে 1s2কে প্রথমে আমি আগে লিখছি এখানে, পরে আমরা কাকে লিখবো, এটা থেকে এনার্জি বেশি কার হবে, এটা থেকে এনার্জি বেশি হবে 2s2 এর। এই যে এটা থেকে এনার্জি বেশি হবে 2s2 এর, রাইট। আচ্ছা, এর থেকে বেশি এনার্জি কার হবে, 2p2 এর। এর থেকে এনার্জি বেশি হবে এখানে 2p2 এর। দ্বারা 2p2টা একটু এই পাশে আমরা লিখি। একটা কাজ করি, এই যে 2s2কে আমরা এগুলো পাশে পাশে লিখি, নিচে যেহেতু আমাদের স্পেস হচ্ছে না। একটা কাজ করি, 1s2টাকে আমরা এভাবে পাশে পাশে লিখে আসো। তাহলে এটা হচ্ছে আমার 1s2 এর এনার্জি, এতটুকু হচ্ছে আমার এখানে 2s2 এর এনার্জি, আর এতটুকু হচ্ছে আমার এখানে 2p2 এর এনার্জি। ওকে, দাঁড়াও 2p2টাকে এই পাশে আনা লাগবে, একটু করে একটু কারসাজি করতে হচ্ছে ভাই, সরি। দেখো, হ্যাঁ, ওকে ভাই। তাহলে এখানে আমরা যেটা করছি, এই যে এদের অরবিটালগুলোকে আমি এনার্জি রেসপেক্টে সাজাইছি। অর্থাৎ এটা হচ্ছে আমার ভাই 2p যেটা আছে এটার এনার্জি লেভেল, এটা হচ্ছে আমার 2s এর এনার্জি লেভেল। আমি আর p2 না দিই, এই p2 দ্বারা আসলে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছিল, এই p2 দ্বারা আসলে এই যে p2 দ্বারা অ্যাকচুয়ালি বোঝাচ্ছিল এখানে দুইটা আছে, আমি তো এখানে দুইটা দেখতেই পারতেছি। সো এখানে আমার 2 দেওয়ার দরকার নেই। 2s2 দ্বারা এখানে অ্যাকচুয়ালি 2 দ্বারা কী বোঝাচ্ছিল, দুইটা ইলেকট্রন আছে, তো আমি এখানে দেখতে পাচ্ছি দুইটা আছে, সেখানে 2s2 দেওয়ার দরকার নেই। আর এটাকে তাহলে আমরা এখানে 1s দিলাম, কেমন? তা আমি এটাকে এনার্জির রেসপেক্টে সাজাইছি। এখানে আমরা এটাকে আমরা কিসের রেসপেক্টে সাজাইছি ভাই, এনার্জির রেসপেক্টে সাজাইছি। তাহলে দেখো এনার্জি রেসপেক্ট আমরা দেখতেছি একটু করে। এখানে যদি আমরা একটু দেখি, এটার এনার্জি কিন্তু 1s এর এনার্জি কিন্তু অনেক কম। 1s এর এনার্জি কিন্তু কী বলতো অনেক কম। কিন্তু দেখো 2s এবং 2p যেটা আছে এটা এনার্জি কিন্তু প্রায় কাছাকাছি। ভালো করে লক্ষ্য করে দেখো, 1s এর এনার্জি কিন্তু অনেক কম, কিন্তু 2s এবং 2p এর এনার্জি কিন্তু প্রায় কাছাকাছি। ওকে, আসলে অ্যাকচুয়ালি যদি আমি চিত্র রাখতে চাই অ্যাকচুয়ালি কারেক্টভাবে, চিত্রটা আসলে এরকম হয়। তুমি যদি এটা নর্মালি দেখা গেছে তোমার হচ্ছে যে যখন এদেরকে নিয়ে পরীক্ষা করা হয়েছে, দেখা গেছে 1s এর এনার্জিটা অনেক নিচে থাকে, কিন্তু 2s এবং 2p এর এনার্জি অনেক কাছাকাছি থাকে। ওকে, পরীক্ষাগারে এটা দেখা গেছে। তাহলে আমরা এখানে বলতে পারি এক্সপেরিমেন্টালি দেখা গিয়েছে, এক্সপেরিমেন্টালি দেখা গিয়েছে কার্বনের ক্ষেত্রে 1s এর এনার্জি অনেক কম হয় এবং 2s, 2p এর এনার্জি খুবই কাছাকাছি হয়। 2s, 2p এর এনার্জি খুবই কাছাকাছি হয়, খুবই কাছাকাছি হয়। ওকে, তাহলে এই জিনিসটা কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা গেছে, কেমন, মানে পরীক্ষাগারে দেখা গেছে। পরীক্ষাগারে তাহলে কি দেখা গেছে, 1s এর এনার্জিটা অনেক কম হয়, কিন্তু 2s এবং 2p এর এনার্জিটা খুব কাছাকাছি হয়। ওকে, আচ্ছা, তাহলে এটাকে চলো আমি একটু ছোটো করে রাখি। হ্যাঁ, এবার আমি কি করলাম, এই গ্রাফটাকে চলো আমরা একটু অন্যভাবে আঁকি। আসো, আমি কি করলাম, এবার এটাকে কার্বনটাকে এক্সাইটেড করলাম, মানে উত্তেজিত করলাম। আমি এখানে কী করলাম, এবার এই কার্বনটাকে উত্তেজিত করলাম। উত্তেজিত করলে কী হবে চলো দেখে আসো। তাহলে আমি এটাকে এনার্জিটাকে একটু নিচে নামাই দিই। হ্যাঁ, তাহলে এবার আমি যেটা করলাম ভাই, এটা হচ্ছে যে গ্রাউন্ড স্টেটে, মানে এটাকে আমি উত্তেজিত করি নাই। উত্তেজিত না করলে সেই স্টেটকে আমরা গত ক্লাসে কী বলে আসছি, গ্রাউন্ড স্টেট। নর্মাল অবস্থায় থাকা স্টেটকে আমরা কী বলে আসছি ভাই, গ্রাউন্ড স্টেট। এবার আমি কী করছি, এখানে কার্বনটাকে উত্তেজিত করছি। উত্তেজিত করলে জিনিসটাকে কী দেখায় বলো তো, হাইব্রিডাইজড, এভাবে স্টার আকারে দেখায়। তো ভাই উত্তেজিত করলে কী হবে, উত্তেজিত করা মানে কি, উত্তেজিত করা মানে হচ্ছে বাইরে থেকে তুমি এনার্জি দিছো। বাইরে থেকে কী দিছো বলো তো, এনার্জি দিছো। ওকে, বাইরে থেকে তুমি এখানে কী দিছো ভাই, এনার্জি দিছো। তাহলে বাইরে থেকে হচ্ছে আমি এখানে এনার্জি দিছি। উত্তেজিত করা মানে কি, বাইরে থেকে এখানে কী দেওয়া, এনার্জি দেয়া। আর আমরা এই অক্সিজ বরাবর এনার্জি কাটতেছি। তো উত্তেজিত করলে কী হবে দেখো, উত্তেজিত করলে যেই স্টেটটা হয়, দেখো নর্মাল অবস্থায় যে স্টেটটা পাওয়া যায় সেটাকে আমরা বলছি গ্রাউন্ড স্টেট।
আর উত্তেজিত করলে তুমি, বা উত্তেজিত মানে বাইরে থেকে এনার্জি দিলে যে স্টেটটা তুমি পাও, এইখানে যে অবস্থাটা তুমি দেখতে পারতেছো, এটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই এক্সাইটেড স্টেট। এটাকে আমরা কি বলি ভাই? এটাকে আমরা বলি হচ্ছে তোমার ভাই এক্সাইটেড স্টেট। ওকে, এক্সাইটেড অবস্থা। তো উত্তেজিত করলে কী হবে? দেখো, এটাকে যদি তুমি উত্তেজিত করো, আসলে লাভের লাভ কিছুই নাই। কেন? কারণ এই এনার্জি গ্যাপটা কিন্তু অনেক বেশি, তাই এটা লাভ দিয়ে আসলে এইখানে দেখো এখানে কিন্তু একটা ফাঁকা স্থান আছে, এখানে একটা কি আছে বলো, একটা ফাঁকা স্থান আছে। তাহলে এই যোগটাকে তুমি যখন এনার্জি দিছো, তো এনার্জি তো সবাই সেম অ্যামাউন্টের পাইছে। সাপোজ আমি ধরে নিচ্ছি, হ্যাঁ সবাই সেম অ্যামাউন্টের পাবে না, কারণ কেউ যে একদম বাইরে আছে সে বেশি এনার্জি পাবে, যে একটু ভিতরে আছে সে একটু কম এনার্জি পাবে, কারণ এনার্জিটা তুমি বাইরে থেকে দিচ্ছ। ওকে, তাহলে যে বাইরে থেকে যাকে একদম যার সংস্পর্শে দিচ্ছ সে তো এনার্জি বেশি অবশ্যই পাবে। কিন্তু আমি সাপোজ মানে একদম বোঝানোর সুবিধার জন্য, মানে একদম সিম্পলভাবে বোঝানোর জন্য আমি ধরে নিচ্ছি এই 1s যে বাইরে থেকে তুমি অ্যাক্সেলারেট করার কারণে, বাইরে থেকে এনার্জি দেওয়ার কারণে 1s যে এনার্জি পাইছে, 2sও সেম পরিমাণ এনার্জি পাইছে, 2pও ধরো সেম পরিমাণ এনার্জি পাইছে। ওকে, তো কাহিনী যেটা হবে এখানে, তো এখানে কিন্তু উপরে কিন্তু আবার 3s আছে, কিন্তু 3s কিন্তু পুরো ফাঁকা, কিন্তু 3sটাও কিন্তু অনেক উপরে আছে। ওকে, তাহলে এখানে ফার্স্ট আগে 1s দিয়ে আমরা চিন্তা করি। তো যখন আমি এনার্জিটা 1s দিছি, এখানে তো একটা ফাঁকা স্থান আছে। সো 1sটা কিন্তু 1s থেকে একটা ইলেকট্রন কিন্তু এখানে যাইতে পারবে না। কেন বলো তো? কারণ এখানে এনার্জি গ্যাপটা অনেক বেশি। এই জায়গাতে বলো তো কি, এই জায়গাতে এনার্জি গ্যাপ অনেক বেশি। এই জায়গাতে কি বলো তো, এনার্জি গ্যাপ যেটা আছে, এই এনার্জি গ্যাপটা কিন্তু অনেক বেশি। তাই এত বেশি পরিমাণ কিন্তু এনার্জি আমাদের দেওয়া হয় না। তো এত বেশি পরিমাণ এনার্জি দিলে সেই যোগটার অস্তিত্ব থাকবে না। তাই এখানে কিন্তু 1s থেকে কিন্তু ইলেকট্রনে কিন্তু লাভ দিয়ে এখানে যেতে পারে না। কিন্তু কাহিনী কী হয়, 2s আর 2pর এনার্জি তো প্রায় কাছাকাছি হয়, এক্সপেরিমেন্টালি দেখা গেছে। তখন দেখা গেছে আসলে 2s যেহেতু সামান্য এনার্জি পাইছে, তাই তখন দেখা গেছে এখানে এই 2s থেকে একটা ইলেকট্রন গিয়ে, 2s থেকে একটা ইলেকট্রন সরে গিয়ে সে কোথায় গিয়ে বসে বলো তো? এখানে গিয়ে বসে। তাহলে তখন দেখা গেছে কি বলো তো, এই 2s থেকে একটা ইলেকট্রন কোথায় গিয়ে বসে? এই 2s থেকে একটা ইলেকট্রন এখান থেকে সরে গিয়ে এখানে গিয়ে এসে বসে। ওকে, তাহলে এখানে কাহিনী কী আমি তোমাকে বুঝাই বলি ভাই। এখানে দেখো কাহিনী যেটা হয়েছে, এখানে 1s থেকে কিন্তু এখানে ফাঁকা স্থানে যাইতে পারে না। কেন? কারণ এখানে এনার্জি গ্যাপ অনেক বেশি থাকে। কিন্তু এইখান থেকে কিন্তু একটা ইলেকট্রন সহজে এখানে চলে যেতে পারে। কেন? কারণ এখানে এনার্জি গ্যাপ অনেক কম থাকে, তো বাইরে থেকে এনার্জি দেওয়া হয়েছে। এখন তুমি প্রশ্ন করতে পারো, তাহলে ভাই 2p থেকে কি 3sে যেতে পারে না? না। কেন? কারণ 3sটা অনেক আবার উপরে থাকে। সো 3s এর এনার্জি গ্যাপটা কিন্তু অনেক বেশি হয়। তো 2p থেকে 3s আসলে ইলেকট্রন যাইতে পারে না সহজে। ওকে, তাহলে এখন এখানে যেটা দেখা যাচ্ছে যে এনার্জি দেওয়ার ফলে এখানে তাহলে দেখো এই যে 2s থেকে একটা ইলেকট্রন তোমার তাহলে এখানে চলে আসছে। ওকে, তাহলে এখানে আমাকে বলো তো ভাই, কয়টা বিজোড় ইলেকট্রন সৃষ্টি হয়েছে? 1টা 2টা 3টা 4টা। তাহলে এই 4টা বিজোড় ইলেকট্রন আসলে এই 4টা হাইড্রোজেনের সাথে একটা হাইড্রোজেনে কয়টা করে বিজোড় ইলেকট্রন আছে? একটা করে আছে। কারণ আমরা জানি হাইড্রোজেনের ইলেকট্রোবিন্যাসকৃত কত হয়? 1s1 হয়। তাহলে এখানে যে 4টা বিজোড় ইলেকট্রন আছে, এই 4টা বিজোড় ইলেকট্রন এই 4টা হাইড্রোজেনের সাথে তোমার হচ্ছে ভাই রিয়াকশন করতে চাইবে। 4টা হাইড্রোজেনে একটা করে বিজোড় ইলেকট্রনের সাথে রিয়াকশন করে তার হচ্ছে যে ভাই আমরা জানি একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। সে হচ্ছে তোমার এখানে তো সে অযুগ্ম অবস্থায় আছে, কিন্তু 4টা হাইড্রোজেনের সাথে সে হচ্ছে ভাই বন্ধন গঠন করে সে যুগ্ম অবস্থায় পৌঁছাতে চায়। কিন্তু এখানে এইভাবে যদি তুমি ডাইরেক্ট যদি কী করো বলো তো, ডাইরেক্ট যদি এটাকে যদি এখন বন্ধনে অংশগ্রহণ করাই দাও, তাহলে কিন্তু এখানে এই যে ডিফারেন্ট টাইপের বন্ধনের প্রবলেমটা আসবে। কিন্তু এখানে কি আসবে ভাই? ডিফারেন্ট টাইপের বন্ধনে কিন্তু প্রবলেমটা আসবে, আমরা গত ক্লাসে দেখছিলাম। তাই কি হয়, এই জন্য এই যে বিজ্ঞানী পাউলিং ও স্ল্যাটার ব্যাখ্যা দিয়েছেন কি, যখনই এদিকে তুমি অ্যাক্সেলারেটেড স্টেটে মানে এটাকে যখন অ্যাক্সেলারেটেড স্টেটে নিয়ে যাও, অর্থাৎ যখনই তুমি এদিকে উত্তেজিত করো, তখন এখানে কি হয়, তখন এখানে ফার্স্টে আগে একটা ইলেকট্রন এখান থেকে এখানে চলে যায়। এর কিছু সময় পরে এরা নিজেরা মিক্সচার করে ফেলে। এরা নিজেরা কী করে ফেলে বলো তো? মিক্সচার করে ফেলে। অর্থাৎ আমি তোমাকে বুঝাই বলি, এখানে কী হচ্ছে দেখো তো, এখানে ফার্স্টে তুমি তো দেখে অ্যাক্সেলারেট করছো, অ্যাক্সেলারেট করার পর কী হবে, এখানে একটা ইলেকট্রন 2s থেকে যেহেতু এখানে একটা ফাঁকা স্থান ছিল এখানে গিয়ে চলে গেছে। ওকে, তো চলে যাওয়ার পরে দেখা যায়, মানে এটা পরীক্ষাগারেই দেখা যায় আসলে, যে তোমার এখানে এরা নিজেরা কী করে ফেলে বলো তো, নিজেদের মধ্যে নিজেরা মিক্সচার করে ফেলে। এবং নিজেদের মধ্যে নিজেরা মিক্সচার করে ফেলে দেখো কী হয়, এটা ইন্ডিভিজুয়ালি 2s ছিল, এটাও 2p ছিল, এটা 2p ছিল, এটা 2p ছিল। কিন্তু যখন এরা মিক্সচার করে ফেলবে তখন প্রতিটা অরবিটালকে আমরা তখন কী বলবো? sp বলবো। তাহলে কাহিনী কী হবে দেখো, তাহলে যদি আমি হাইব্রিডাইজড স্টেটটা যদি তোমাকে দেখাতে চাই, খুব মজার পড়া দেখো। এগুলো কিন্তু কঠিন পড়াই না ভাই, এগুলো ইজি। খালি এগুলো একটু যদি ভালো করে বুঝো, একদম ইজি ভাই, একদম ইজি। দেখো আমি তোমাকে দেখাই এখানে কাহিনী কী হবে, সব বুঝতে পারবা তুমি এখানে। তাহলে এই যে তুমি 6 কার্বনটাকে অ্যাক্সেলারেট করছিলা, এইটার এখন আমি কি দেখাতে যাচ্ছি? হাইব্রিডাইজড স্টেট। তাহলে ফার্স্ট আমরা এখানে কি দেখাইছি? গ্রাউন্ড স্টেট, নর্মাল অবস্থা। পরে আমরা এখানে কি দেখাইছি? এক্সাইটেড স্টেট, মানে তখন তাকে উত্তেজিত করছে, তখন কী হয়েছে এখানে?
আর এবার আমরা দেখাচ্ছি হাইব্রিডাইজ স্টেট। তো দেখা গেছে তোমার মানে এই জিনিসগুলোকে ভুল ধারণাগুলোকে ভাঙানোর জন্য আমরা কী বলছিলাম অলরেডি মিক্সচার করতে হবে। তো দেখা গেছে এখানে তুমি যখন প্রথমে উত্তেজিত করছো তখন কিছু বলো তো এখান থেকে কিন্তু এটা কিন্তু একটি ইলেকট্রন কিন্তু এখানে চলে যাবে, ওকে। এবং এটা কিন্তু দেখো কাছাকাছি শক্তির সবাই, এটা সবাই অযুগ্ম অবস্থায় আছে। আচ্ছা এখন বলতে পারো ভাই এটা নিজের সাথে নিজে মিক্স আপ করবে না, না এটা তো মিক্স আপ করার কোনো দরকারই নেই। কেন বলো তো? কারণ এখানে অলরেডি যুগ্ম অবস্থায় আছে, তাহলে এটার কিন্তু অন্য কারোর সাথে বিক্রিয়ায় বা বন্ডে অংশগ্রহণ করার দরকার নাই। কিন্তু এদেরকে যুগ্ম অবস্থায় পৌঁছাইতে হলে এদেরকে কিন্তু তোমার কী করতে হবে বলো তো? অন্য কারো না কারোর সাথে তোমার সবাই রিয়াকশন করা লাগবে। তো যদি এরা রিয়াকশন করতে চায় কারো না কারোর সাথে, তখন এদেরকে কী করতে হবে? অবশ্যই আগে এই মিক্স আপ করে ফেলতে হবে। কারণ কেন? যদি সে মিক্স আপ না করে তাহলে কিন্তু সে এরকম ডিফারেন্ট টাইপের বন্ধন তৈরি হবে এবং সেখানে কিন্তু আসলে এই যৌগটা কিন্তু গঠন হওয়া সম্ভব হবে না। তাই আমরা এখানে অলরেডি দেখেই আসছি মিক্স আপ অবশ্যই তোমাকে এখানে করতে হবে। তাই এদিকে উত্তেজিত করার পরে একটা ইলেকট্রন এখানে যাবে, আর কিছু সময় পর দেখা যাবে কি এটার কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ এটা এটার মতোই আছে, এটা এটার মতোই আছে। কিন্তু এই চারোটা মিক্স আপ হয়ে যাবে, এই চারোটা মিক্স আপ হয়ে যাবে, এই চারোটা মিক্স আপ হয়ে তারা একটা নির্দিষ্ট শক্তিতে পৌঁছাবে। ওই যে বলছিলাম না সেম টেস্ট হয়, সেম টাইপের টেস্ট হয়, সমশক্তিতে পরিণত হয়ে যায়। অর্থাৎ দেখো তাহলে এখানে এরা মিক্স আপ হয়ে গিয়ে সেম পরিমাণ এনার্জি এখানে পৌঁছাইছে, ওকে। তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে এখানে কাহিনী কিছু আমি তোমাকে বুঝাই বলি। ফার্স্টে তুমি অ্যাক্সেলারেটেড স্টেটে যখন নিছো তখন এখান থেকে একটা ইলেকট্রন এখানে লাফ দিয়ে এখানে চলে গেছে। চলে যাওয়ার পরে কিছু সময় পর দেখা যায় যেহেতু তারা হচ্ছে যে ভাই হাইড্রোজেনের সাথে বন্ধনে অংশগ্রহণ করবে, আর আমরা একটু আগে দেখে আসছি বন্ধনে অংশগ্রহণ করার জন্য অবশ্যই এখানে মিক্স আপ হইতে হবে এদেরকে। অবশ্যই কী হইতে হবে? এই দুইটাকে অবশ্যই আমি যদি এখানে কালার দিয়ে দেখাই, অবশ্যই এই দুইটাকে কী হইতে হবে ভাই? এই দুটাকে মিক্স আপ হইতে হবে। মিক্স আপ করা ছাড়া যদি তুমি এখানে বন্ড করাও তাহলে কিন্তু এখানে ডিফারেন্ট টাইপের বন্ড গঠিত হবে, যেই কারণে তোমার এখানে প্রবলেম দেখা দিবে, যে যোগটা পসিবল হবে না। তাই এদেরকে কী হতে হবে? এখানে মিক্স আপ হইতে হবে, ওকে। তাই এদিকে যখন অ্যাক্সেলারেটেড স্টেটে তুমি পৌঁছাইছো এরপরেই দেখা যায় এদের মধ্যে কী হয়? এদের মধ্যে মিক্স আপ হয়। মিক্স আপ হয়ে কী হবে? এরা একটা মিক্স আপ হওয়ার মানে কি দেখো, এখানে আমরা দেখে আসছি অলরেডি। মিক্সচার তৈরি করা মানে কি বলতো? মিক্সচার তৈরি করা মানে এরা সবাই সেম শেপের মানে সেম শক্তির হয়ে যাবে, মানে সেম টেস্ট। মিক্সচার করার পরে এদেরকে তুমি আলাদা করতে পারবে না। তাইলে এরা যদিও প্রথমে 2s একটু সামান্য নিচে ছিল, 2p সামান্য উপরে ছিল, এদের মধ্যে কিন্তু খুবই কাছাকাছি অ্যামাউন্টের শক্তি, প্রায় সমশক্তিই বলা চলে, জাস্ট হালকা শক্তির ডিফারেন্স আছে। কিন্তু যখনই এদেরকে তুমি মিক্স আপ করে ফেলবা তখনই কিন্তু মিক্স আপ করে ফেলার পরে কোনটা আলাদা করে 2s আর কোনটা আলাদা করে 2p সেটা কিন্তু তুমি বলতে পারবা না। কারণ কেন? তখন প্রত্যেকটার নাম কি হয়ে যাবে? এটার নামও sp, এটার নামও sp, এটার নামও sp, এটার নামও sp। তখন আগে আলাদাভাবে এটা 2p অরবিটাল ছিল, আগে আলাদাভাবে এটা 2s অরবিটাল ছিল, কিন্তু যেই মুহূর্তে তুমি এদেরকে মিক্স আপ করে ফেলছো তখন প্রত্যেকটা অরবিটালের নাম কী হয়ে যাবে? sp, 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 ওকে। আশা করি জিনিসটা আমরা এখানে সবাই ভাই বুঝতে পারছি। এখানে কাহিনিটা এখানে কী হয়েছে? এখানে কিন্তু সবাই কী গেছে বলো? এখানে সবাই কিন্তু এখানে তোমার হচ্ছে ভাই মিক্স আপ হয়ে গেছে, ওকে। আশা করি আমরা জিনিসটা এখানে সবাই ভাই বুঝতে পারছি। এবং এই যে এখানে যে তোমার অরবিটালটা তৈরি, এখানে যে তোমার অরবিটালটা তৈরি হয়েছে না, এই অরবিটালকে কী নাম দেওয়া হয়েছে বলো তো? এই অরবিটালকে নাম দেওয়া হয়েছে তোমার হচ্ছে ভাই হাইব্রিডাইজড অরবিটাল। এই অরবিটালকে কী নাম দেওয়া হয়েছে? এই প্রত্যেকটা অরবিটাল এগুলো যেগুলো আছে, এই যে sp যেগুলো আছে, এই প্রত্যেকটা sp অরবিটালকে কী নাম দেওয়া হয়েছে? হাইব্রিডাইজড অরবিটাল। এটাকে নাম দেওয়া হয়েছে তোমার হচ্ছে ভাই হাইব্রিডাইজড অরবিটাল, ওকে। আশা করি আমরা জিনিসটা এখানে ভাই বুঝতে পারছি সবাই। তাহলে এখানে আমি কী হিসেবে তোমাকে সামারি করে দিই। ফার্স্টে আমাদের টার্গেটটা কী ছিল? CH4 যৌগ গঠন করা। তো CH4 যৌগ গঠন করতে হলে এখানে সেন্টার অ্যাটমটাকে কার্বন, তাহলে কার্বনের আগে অরবিটালগুলোকে কী করে ফেলতে হবে? মিক্স আপ করে ফেলতে হবে। তো মিক্স আপ প্রসেসটাকে আমরা এখানে দেখাইছি কীভাবে। ফার্স্টে কার্বনটা গ্রাউন্ড স্টেটে ছিল, পরে তুমি কার্বনটাকে এনার্জি দিয়ে অ্যাক্সেলারেটেড স্টেটে নিছো, দেন কিছু সময় পর এদের মধ্যে মিক্স আপ হবে। এরা আগে s এবং p আলাদা আকারে ছিল, কিন্তু এখন এরা প্রত্যেকটা কী গেছে বলো তো? sp, 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 sp আকারে হয়ে গেছে, ওকে। তাহলে এখন যখন এরা মিক্স আপ হয়েছে এরা কিন্তু এখন বন্ধন গঠনের জন্য প্রস্তুত। এই সময়ে কিন্তু বন্ধন গঠনের জন্য এরা প্রস্তুত ছিল না। কেন বলো তো? কারণ এখানে ছিল একজন, এখানে ছিল এরা কিন্তু আলাদা শক্তি আকারে ছিল। এদেরকে তোমার হচ্ছে যে ভাই মানে এরা ডিফারেন্ট টাইপের ছিল, একটা এটা ছিল s, এগুলো ছিল p। কিন্তু মিক্স আপ করে ফেলার ফলে কী হয়েছে? প্রত্যেকটাকে তুমি কী নাম দিতে পারো? আচ্ছা এখানে তো আমি একটা ভুল করছি, এখানে প্রত্যেকটার নাম কী হবে জানো? sp3 করে হবে। প্রত্যেকটার নাম কী করে হবে? sp3 হবে। প্রত্যেকটার নাম কী হবে? sp3 হবে। ভাই প্রত্যেকটার নাম sp3 কেন হবে? প্রত্যেকটার নাম sp3 কেন হবে আমি বোঝাচ্ছি। দেখো প্রত্যেকটার নাম sp3 হবে কারণ একটা s এবং 3টা b মিশ্রিত হয়েছে।
তো একটা এস এবং 3টা পি মিশ্রিত হলে এই অরবিটালটাকে তুমি কি বলো? sp3 বলো। এটাকেও তুমি কি বলবা? sp3 বলবা। এটাকেও তুমি sp3 বলবা, এটাকেও তুমি sp3 বলবা। সরি ভাই, আমি প্রথমে খেয়াল করি না এই জিনিসটা। তাহলে এই প্রত্যেকটা অরবিটালকে আসলে কি বলা হবে? sp3 করে বলা হবে। এটার নাম হচ্ছে যে sp3 হাইব্রিডাইজড অরবিটাল, এটার নাম হচ্ছে যে sp3 হাইব্রিডাইজড অরবিটাল, এটার নাম হচ্ছে তোমার sp3 হাইব্রিডাইজড অরবিটাল, এটার নাম হচ্ছে sp3 হাইব্রিডাইজড অরবিটাল। দেখো জিনিসটা বুঝতেছো কিনা? প্রথমে এরা তাহলে এখানে অ্যাক্সিলারেটেড স্টেট আছে, দেন তারা মিক্সচার করছে। তো মিক্সচার করার সময় কী হয়েছে? একটা দেখো, এমন না যে এর সাথে মিক্সচার করবে, এমন না, কিন্তু তুমি যখন মানে মাখো জিনিসটা, মিক্সচারে বাংলা হতো কি মাখানি করা, মানে মাখানো জিনিসটা, তাই না? তো তুমি মাখানোর সময় কিন্তু এমন না যে কিছু অংশ নিলা কিছু অংশ মাখালে, এমন না। একটা পুরো একটা বোল নাও, বোল নেওয়ার পরে দুরুম দারুম এখানে কিন্তু মাখানো স্টার্ট করো। তো যখন তুমি এখানে মাখাচ্ছ, এটার নাম sp3 কেন হয়েছে সেটার ব্যাখ্যা দিচ্ছি, কেমন? যখন তুমি এখানে মাখাইতেছো, 3টা পিকে একসাথে নিছো, একটা এসকে একসাথে নিছো, তো 3টা পি এবং একটা এসকে একসাথে মাখাইতেছো, তো তাহলে এটার নাম কী হবে? সম্মিলিত জিনিস যেটা পাবা সেটার নাম কী হবে? sp3 হবে। দেখো এখানে যখন তুমি মাখাইতেছো, যখন তুমি আলু ভর্তা বানাইছো, এই প্রথমে এটা থ্যাবরা আলু ছিল, এটা গোল আলু ছিল, এটা চ্যাপটা আলু ছিল, এটা মিষ্টি আলু ছিল, কিন্তু আলটিমেট প্রোডাক্টটাকে তুমি কী বলছো? সবগুলার যোগফল মানে আলু ভর্তা বলছো, রাইট? এখানেও সেম ঘটনা করছে। এখানে কী হচ্ছে? এটা একটা এস ছিল, 3টা এখানে পি ছিল, সবগুলো যখন মাখাবা, একটা এসের সাথে 3টা পি মিশাইছো, তাহলে এটাকে কী বলবা? sp3 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 sp3। কেন? একটা এসের সাথে কারণ 3টা পি মিশছে। তো আমি আশা করতেছি তোমরা এখানে এটা বুঝতে পারছো যে কীভাবে এইটার নাম sp3 হয়েছে, কীভাবে এটার নাম sp3 হয়েছে, কীভাবে এটার নাম sp3 হয়েছে এবং কীভাবে এটার নাম sp3 হয়েছে। ওকে, সো চলো এবার আমি দেখানোর চেষ্টা করি। আমি তো এখানে এটা বুঝলাম যে এখন কিন্তু এটা প্রস্তুত, এখন এই কার্বনটা কিন্তু হাইড্রোজেনের সাথে রিয়াকশন করার জন্য প্রস্তুত। দেখো এই অবস্থায় কিন্তু প্রস্তুত ছিল না, কেন? কারণ এখানে কিন্তু মিক্স আপ হয় নাই। এই অবস্থায় কিন্তু প্রস্তুত ছিল না, কেন? কারণ এখানে মিক্স আপ হয় নাই। কিন্তু এখন কিন্তু আমার যে কার্বনটা আছে সেটা কিন্তু হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করার জন্য একদম 100% প্রস্তুত। তাহলে এখানে চলো কীভাবে বন্ধন গঠিত হবে আমি চলো তোমাকে দেখাই। একটা কাজ করে আসো, আমরা এই ফিগারটাকে চলো কপি করে নিয়ে যাই। কপি করে নিয়ে যাই নেক্সট পৃষ্ঠায়। আচ্ছা, তোমরা আবার কপি করো না, তোমাদের থেকে লিখতে হবে আবার, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে কী করলাম? আমরা এখানে এটাকে এই বরাবর আমরা এনার্জি দিয়েছিলাম, রাইট? এই বরাবর আমাদের কী ছিল ভাই? এই বরাবর আমাদের ছিল এনার্জি। আচ্ছা, তাহলে এখানে আসো, আমরা এবার দেখি আসো। তাহলে এগুলো সবগুলো sp3। আমি একটা কাজ করি, চলো এগুলো তো আমাদের লাগতেছে না, আমি চলো এগুলোকে মুছে দিয়ে আসো। sp3গুলোকে চলো আমি লেখাগুলোকে মুছে দিই। sp3 লেখাগুলোকে চলো আমি এখানে মুছে দিলাম। ওকে, তাহলে sp3 লেখাটাকে চলো আমি এখানে মুছে দিলাম। ওকে ভাই, তাহলে এখন এইটা কিন্তু কার্বনের হাইব্রিডাইজড স্টেট। ওকে, আর হাইড্রোজেনের হাইব্রিডাইজড স্টেট একটাই আছে, এই যে 1s1। তাহলে এটাকে তুমি উত্তেজিত করো আর উত্তেজিত নাই করো, 1s1ই থাকবে জিনিসটা, তাই না? আচ্ছা, তাহলে এখন আমি কী করবো? এখানে এই যে এখানে দেখো আমি এখন CH4 গঠন করবো, রাইট? তো CH4-এ কী হয়? CH4-এর মধ্যে তোমার হচ্ছে যে ভাই একটা কার্বন, এই যে একটা কার্বন আর 4টা হাইড্রোজেন আসে, এরা মিলে কী গঠন করে ভাই? CH4 গঠন করবে। কীভাবে দেখো, আমি চলো এটাকে একটু করে এই পাশে নিয়ে আসি, এটাকে চলো আমি এই পাশে নিয়ে আসি। এখানে আমি একটু আগে তাহলে কী বলছি? এখানে এই বন্ডের নাম কি? sp3। এই বন্ডের নাম কি? sp3। এই বন্ডের নাম কি? sp3 এবং এই বন্ডের নাম কি? sp3। তাহলে হাইড্রোজেনের বেলায় দেখো তো কী হবে? হাইড্রোজেনের তুমি যদি ইলেকট্রোবিন্যাস করো, হাইড্রোজেনের ইলেকট্রোবিন্যাস কত হয়? হাইড্রোজেন ইলেকট্রোবিন্যাস করলে 1 যদি হয়, তাহলে ভাই এটা 1s1 হয় না? তো একটা হাইড্রোজেনকে তাহলে আমি কীভাবে দেখাতে পারি? একটা বক্সের মধ্যে, বা এটাকে আমরা এভাবে দেখাতে পারি, একটা ছোটো বক্স আঁকলাম, এই যে এভাবে দেখাতে পারি। চলো একটা বক্সটা আমি যদি সুন্দরভাবে আঁকি, এটাকে যদি কপি করি, তাহলে এখানে আমি লিখলাম, আর এখানে হচ্ছে আমি একটা ইলেকট্রন দিব শুধুমাত্র, যেহেতু এখানে একটা 1s1 আছে। ওকে, আর এটাকে তখন আমরা কী বলতে পারি? যেমন এটাকে আমি বলতে পারি sp3। এই যে এটাকে আমি বলছি 1s, এইটার নাম আমি দিচ্ছি কী বলতে? sp3। এই যে প্রত্যেকটার নাম হচ্ছে sp3 করে, এগুলো হচ্ছে sp3 হাইব্রিডাইজড অরবিটাল। আচ্ছা, তো আমি হাইড্রোজেনকে এখানে দিচ্ছি, তো এখানে হাইড্রোজেন কয়টা লাগবে? 4টা হাইড্রোজেন লাগবে। তো এখানে 4টা হাইড্রোজেনকে আনো, এখানে একটা হাইড্রোজেনকে দাও, এখানে একটা হাইড্রোজেনকে দাও, এখানে একটা হাইড্রোজেনকে দাও, এখানে একটা হাইড্রোজেনকে দাও। এবার দেখো তো ভাই এখানে সব কিছু মিলতেছে কি না? তাহলে কার সাথে কার বন্ধন ঘটবে? এর সাথে এর বন্ধন ঘটবে, এর সাথে এর বন্ধন ঘটবে, এর সাথে এর বন্ধন ঘটবে, এর সাথে এর বন্ধন ঘটবে। তাহলে এই বন্ধনগুলো আমরা কী নাম দিতে পারি? যেহেতু এখানে কার্বনের অ্যাস ইউজ হচ্ছে, এই বন্ধনটাকে আমরা নাম দিতে পারি sp3। সেমভাবে সবগুলো বন্ধনের নাম আসলে কীভাবে বলো তো? এই বন্ধনের নামও হবে তোমার sp3, এই বন্ধনের নামও হবে sp3, কারণ s আর sp3 ইউজ হয়েছে। এই বন্ধনের নামও হবে sp3। এই কি দেখো ভাই, এই যে সবগুলা বন্ধনের নাম sp3 হইলো, তার মানে এটা কার দ্বারা সম্ভব হয়েছে? এটা কিন্তু সম্ভব হয়েছে তোমার হচ্ছে ভাই হাইব্রিডাইজেশন দ্বারা। তো যদি হাইব্রিডাইজেশন না থাকতো,
তাহলে চারোটা বন্ধন কিন্তু ডিফারেন্ট টাইপের হইতো, কিন্তু এক্সপেরিমেন্টে দেখা গেছে কি চারোটা বন্ধন সেম টাইপের হয়। এই যে চারোটা বন্ধন সেম টাইপের হচ্ছে, এটা কেন হচ্ছে? এই মিক্সচার করার কারণে। এই মিক্সচার জিনিসটাকে আমরা কি বলছি ভাই? হাইব্রিডাইজেশন বলছি। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে ভাই সবাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই যে এইটা আমরা এখানে কি বললাম, তাহলে আমরা এখানে CH4 এর স্ট্রাকচারটা দেখে ফেললাম। তাহলে এটা হচ্ছে আমার CH4 এর স্ট্রাকচার। CH4 এর স্ট্রাকচারটা মানে বন্ড স্ট্রাকচার দেখলাম, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এই ফিগারটাকে আমরা বলতে পারি CH4 এর বন্ড স্ট্রাকচার। CH4 এর বন্ড স্ট্রাকচার। ওকে, আচ্ছা, তো এরপর আমাদের একটা টপিক আছে সংকরায়ন নির্ণয়। এরপর আমাদের একটা টপিক আছে কি বলতো? সংকরায়ন নির্ণয়। তো সংকরায়ন নির্ণয় করার জন্য আসলে অনেকগুলো পদ্ধতি আছে। সংকরায়ন নির্ণয় করার জন্য কি আছে ভাই? অনেকগুলো পদ্ধতি আছে। একটা সূত্র আছে তোমাদের বইতে, আর একটা স্ট্যান্ডার্ড পদ্ধতি আছে। আমরা সূত্রের পদ্ধতিটাও শিখবো, আমরা কি শিখবো বলতো? স্ট্যান্ডার্ড পদ্ধতিটাও শিখবো। আগে চলো তোমাকে আমি জিনিসটা এখানে একটু করে বোঝাই। এখানে দেখো তো, এখানে সেন্টার অ্যাটমটা কার্বন ছিল না, আর কার্বনের প্রত্যেকটা হাইব্রিডাইজড অরবিটালকে তুমি কি বলছো? sp3 বলছো। তাই এখানে এই কার্বনের সাথে হাইড্রোজেনের যখন বন্ধন গঠিত হবে, দেখো কার্বনের সাথে হাইড্রোজেন বন্ধন গঠিত হওয়ার সময় অ্যাকচুয়ালি কী ছিল বলো তো? আমি যদি তোমাকে একটু করে হিসাব করে দেখাই, এই যে চারটা, এখানে দেখো যখন এখানে CH4 গঠিত হচ্ছে, যখন এখানে কি গঠিত হচ্ছে, যখন এখানে CH4 গঠিত হচ্ছে, তখন এখানে এটাও ইউজ করা হয়েছে, এটাকেও ইউজ করা হয়েছে, এটাকেও ইউজ করা হয়েছে, এটাকেও ইউজ করা হয়েছে। জিনিসটা ভালো করে বুঝো। যখন এখানে তোমার কি গঠন করা হচ্ছে? CH4 গঠন করা হচ্ছে। CH4 গঠন করার সময় এটাকেও ব্যবহার করা হয়েছে, এটাকেও ব্যবহার করা হয়েছে, এটাকেও ব্যবহার করা হয়েছে, এটাকেও ব্যবহার করা হয়েছে। কেমনে? দেখো চারটা হাইড্রোজেন ছিল না, একটা হাইড্রোজেন এর সাথে বন্ধন গঠন করছে, একটা হাইড্রোজেন এর সাথে বন্ধন গঠন করছে, একটা হাইড্রোজেন এখানে এর সাথে বন্ধন গঠন করছে, একটা হাইড্রোজেন এখানে এর সাথে বন্ধন গঠন করছে। তাহলে CH4 গঠন করার সময় কার্বনের কিন্তু চারোটা তোমার এখানে কিন্তু হাইব্রিডাইজড অরবিটাল কিন্তু ইউজ হয়েছে। তো এই চারোটা হাইব্রিডাইজড অরবিটাল কোত্থেকে আসছে? একটা S আর 3টা P থেকে আসছে। তাই যেহেতু এখানে কার্বনের চারোটা হাইব্রিডাইজড অরবিটাল ইউজ হয়েছে, তাই এই সংকরায়নটাকে আমরা বলি sp3। তাহলে যদি চারটা সংকরিত অরবিটাল ইউজ হয়, তাহলে সেই ধরনের সংকরায়নটাকে আমরা কি বলি? sp3 বলি। এমন অনেক যৌগ তুমি দেখবা যেখানে ডাবল বন্ড থাকবে, সেখানে 3টা ইউজ হয়। কেমনে? সব আমরা শিখবো পরে, এখন না, এখন দরকার নাই। এখন তো আজকে আমি তোমাকে একদম বেসিক নলেজ পড়াচ্ছি ভাই, এখন তুমি এগুলো নিয়ে টেনশন করিও না। কিন্তু আমি তোমাকে এটা বললাম যে CH4 এর ক্ষেত্রে দেখো কী আছে, কার্বনের চারটা সংকরিত অরবিটাল আছে। এই চারটা সংকরিত অরবিটালের CH4 এর মধ্যে কী হচ্ছে? চারটা হাইড্রোজেন সেই চারোটার সাথে একটা অ্যাড হয়েছে, চারোটার সাথে বন্ড গঠন করছে। তাহলে CH4 গঠন করার সময় চারোটা সংকরিত অরবিটাল ইউজ হয়েছে। যেহেতু এখানে চারোটা সংকরিত অরবিটাল ইউজ হয়েছে, তাই এই সংকরণটাকে আমরা কি বলি ভাই? sp3 বলি। ওকে, তাহলে আমি বলি তোমাকে এখানে, যেহেতু CH4 যৌগে কার্বনের চারটি সংকরিত অরবিটালই ব্যবহার করা হয়েছে, চারটি সংকরিত অরবিটালই ব্যবহার করা হয়েছে, তাই CH4 এর সংকরায়ন হলো sp3। দেখো যদি সংকরিত অরবিটাল, এই যে দেখো এখানে সংকরিত অরবিটাল কয়টা? চারটা, কারণ এখানে চারটাই ব্যবহৃত হয়েছে। যদি সংকরিত অরবিটাল চারটা হয়, তাহলে সেই সংকরণটাকে আমরা কি বলি? sp3 বলি। sp3 টাইপের সংকরণ হলো sp3 টাইপের। ওকে, আমি তোমাকে এখানে একটা ছকও করে দিব, আমি জিনিসটা এখানে তোমাকে ব্যাখ্যাও করে দেবো এখানে। ওকে, তাই এখানে একটা ছক মনে রাখবা। ছকটা হচ্ছে এরকম তোমার এখানে ভাই, এখানে তো আমরা লিখি সংকরিত অরবিটাল সংখ্যা, সংকরায়িত অরবিটাল সংখ্যা, আর এখানে তো আমরা লিখি সংকরায়ন টাইপ। তাহলে এখান থেকে মনে রাখবা ভাই, যদি তোমার সংকরায়িত অরবিটাল সংখ্যা এটা যদি দুইটা ব্যবহৃত হইতো, এই ধরনের সংকরণকে আমরা sp বলি। তিনটা ব্যবহৃত হলে এই ধরনের সংকরণকে আমরা sp2 বলি। চারটা ব্যবহৃত হলে এই ধরনের সংকরণ টাইপকে আমরা sp3 বলি। পাঁচটা ব্যবহৃত হলে সেটাকে আমরা sp3d বলি। sp3d বলি। ছয়টা ব্যবহৃত হলে সেই সংকরণটাকে আমরা sp3d2 বলি। দেখো এখানে আমি আরেকবার বোঝাই বলি, যদি সংকরিত অরবিটাল কয়টা ইউজ হয়, এই সংকরিত অরবিটাল সাপোজ ধরো দুইটা যদি ইউজ হয় কোনো কারণে, সাপোজ এখানে ধরো CH4 না থেকে যদি CH2 থাকতো, সাপোজ আমি তোমাকে যদি বুঝাই বলি, এখানে সাপোজ ধরো কোনো কারণে যদি CH4 না থেকে যদি কী থাকতো, CH4 না থেকে যদি CH2 থাকতো,
তখন কী হতো, একটা কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন, তাহলে ইউজ কিন্তু হইতো শুধুমাত্র এই দুইটা। তাহলে CH2 যদি এই দুইটা ইউজ হইতো, এই দুটো যদি ইউজ না হইতো, তখন সেগুলোকে আমরা কী বলতাম, sp সংকরায়িত। কারণ কেন, যদি CH2 থাকতো, সাপোজ ধরো কোনো একটা যৌগ CH2 বলে তো আসলে কোনো যৌগ হয় না। সাপোজ আমি তোমাকে এক্সাম্পল স্বরূপ বোঝাচ্ছি, ধরো এখানে CH2 যৌগ আছে, সাপোজ এখানে যদিও CH2 নামে কোনো যৌগ নাই ভাই, আমি ধরো তোমাকে বোঝাচ্ছি এখানে CH2 নামে সাপোজ ধরো একটা যৌগ তুমি ধরে নিছো। তো CH2 থাকলে কী হতো, কার্বনে কিন্তু দুইটা হাইড্রোজেন এখানে এর সাথে কানেক্ট করতো, এর সাথে কানেক্ট করতো, অর্থাৎ দুইটা ইউজ হইতো। এই দুইটা কিন্তু ইউজ হইতো না, এখানে ইউজ হচ্ছে দুইটা, তাই তখন তুমি এই সংকরণটাকে তখন কী বলতা, তখন sp বলতা। ওকে, কিন্তু আমরা দেখছি CH4-এ এই কার্বনের সাথে 4টা হাইড্রোজেন অ্যাড হচ্ছে, তাহলে এখানে 4টা ইউজ হচ্ছে সংকরিত অরবিটাল সংখ্যা, তাই এটাকে আমরা কী বলবো, sp3 বলবো। ওকে, আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। তো এই ছকটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে ভাই। এই যে 2 যদি হয় তার সংকরণ টাইপে sp হয়, 3 হলে তোমার এখানে সংকরণ টাইপ হয় sp2। দেখো 2 হওয়া মানে কি sp, দুইজন আছে, s একটা p একটা। 3 হওয়া মানে কি একটা s দুইটা p। 4 হওয়া মানে কি একটা s তিনটা p, তাহলে টোটাল 4টা। 5 হওয়া মানে কি একটা s তিনটা p একটা d। 6 হওয়া মানে কি একটা s তিনটা p দুইটা d। যদি 7 হইতো তাহলে কি হতো, sp3 d2 এবার d3, এভাবে চলতে থাকতো জিনিসটা। কেমন, আমি 7-এর জন্য দেখালাম না। তো সংকরিত অরবিটাল সংখ্যাটাকে আমরা x দিয়ে প্রকাশ করি। কী দিয়ে প্রকাশ করি বলো তো, x দিয়ে। সংকরিত অরবিটাল সংখ্যাটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি, x দিয়ে প্রকাশ করি। তাহলে যদি x = 2 হয় তাহলে সেটা sp টাইপের সংকরায়ন হবে। যদি 3 হয় তাহলে sp2 টাইপের সংকরায়ন হবে। 4 হইলে sp3 টাইপের, 5 হইলে sp3 d টাইপের, 6 হইলে sp3 d2 টাইপের। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম, যদি কোনো কারণে আমি সংকরায়িত অরবিটাল সংখ্যা বের করতে পারি, তাহলে আমার কি বের করা সম্ভব বলো তো, সংকরায়ন টাইপটা কিন্তু আমাদের এখানে বের করে ফেলা সম্ভব। আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে চলো আমি জিনিসটা এখানে লিখে দিয়ে আসো। তাহলে আমরা এখানে লিখতে পারি এরকম, যদি সংকরায়িত অরবিটাল সংখ্যা জানা থাকে, সংকরায়িত অরবিটাল সংখ্যা জানা থাকে তবে এর থেকে সংকরায়ন টাইপ বের করে ফেলা সম্ভব। এবং কীভাবে বের করবা, এই যে ডানের ছক থেকে তোমার যদি 2 হয় তাহলে sp হবে, 3 হইলে sp2 হবে, 4 হলে sp3 হবে, 5 হলে sp3 d হবে, 6 হলে sp3 d2 হবে। ওকে, আশা করি জিনিসটা তোমরা এখানে ভাই বুঝতে পারছো। এই এক্সটা তুমি কীভাবে বের করবা, এটার একটা শর্টকাট আমি এখনও শিখিয়ে দেবো তোমাকে, এটা টেনশন করিও না। তবে এই আমি তোমাকে বারবার বলতেছি, সংকরায়ন বের করার জন্য অনেক পদ্ধতি আছে। আমরা প্রথমে আজকে একটা পদ্ধতি দেখবো, আমরা নেক্সট দিন হচ্ছে আরেকটা পদ্ধতি দেখবো, যেটা সবচেয়ে স্ট্যান্ডার্ড উপায়। এটা তো একটা চোরাই বুদ্ধি বা একটা চোরাই শর্টকাট, কিন্তু আজকে যারা দেখবো সেটা কিন্তু আমরা আগামীকালকে স্ট্যান্ডার্ড উপায়ে সংকরায়ন কীভাবে বের করতে হয় সেটাও আমরা শিখবো আগামী লেকচারে। কেমন, ওই যে ব্যাসপাত থিওরি এখানে আমি দেখাবো যে কীভাবে তুমি স্ট্যান্ডার্ড ওয়েতে আসলে তুমি সংকরায়নটা বের করতে পারো। খুবই সিম্পল একটা ওয়ে, কিন্তু আজকে আমরা শর্টকাট শিখবো একটা, আজকে আমরা একটা সূত্র শিখবো। আগামী দিন হচ্ছে আমরা তোমার সংকরায়িত অরবিটাল সংখ্যা কীভাবে করে আমরা তোমার একটা চিত্র আকারে দেখার চেষ্টা করবো, মানে চিত্র না, মানে থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করবো, আসলে ইজি একটা ওয়েতে বের করার চেষ্টা করবো। ওকে, তাহলে আজকে আমরা কী কী বললাম, প্রথমে একটু যদি রিভাইজ দিয়ে আসি। অরবিটালের সংকরায়ন বললাম, তারপর সংকরায়ন কেন ঘটে সেটা বললাম আমরা, কেন দরকার, তারপরে CH4-এর গঠন নিয়ে আমরা একটু করে হালকা পাতলা আলোচনা করলাম। তাহলে চলো আমরা এখন দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে যে এই সংকরিত অরবিটাল সংখ্যা মানে কয়টা সংকরিত অরবিটাল ইউজ হয়েছে সেটা কীভাবে বের করে, চলো আমরা বের করার চেষ্টা করি। আসো, তাহলে আমরা এখন কী শিখবো বলো তো, সংকরায়িত অরবিটাল সংখ্যা বের করার টেকনিক। সংকরায়িত, পিছন দিয়ে আইপিএলের মিউজিক বাজতেছে, এটা আসলে বাসার বেল লাগাইছে এটা, যাই হোক। সংকরায়িত অরবিটাল সংখ্যা বের করার টেকনিক বা বের করার সূত্র বলতে পারি আমরা। কেমন, বের করার সূত্র। তো তবে এটার কিন্তু এটাই একমাত্র জিনিস না ভাই, অনেকভাবে বের করা যায় সংকরায়নটা। আমি তোমাকে শিখাবো সবগুলো আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ। কালকে আমরা হচ্ছে একটা নেক্সট দিন মানে স্ট্যান্ডার্ড একটা ওয়ে শিখবো। এটা তো একটা চোরাই বুদ্ধি, তাই না? এটা তো আসলে সূত্র, এটা কোনো প্রমাণ তোমার বইতে দেওয়া নেই। সো এটা নিয়ে, এটার উপর আসলে আমরা কমপ্লিটলি নির্ভর করবো না, আমরা আরও ভালো উপায় শিখবো। আসলে টেনশন নিও না, যেহেতু বইতে দিছে তাই আমি এখানে ডিসকাশন করে দিচ্ছি এটা। ওকে, আচ্ছা, তো সূত্রটা হচ্ছে তোমার এরকম ভাই, সংকরায়িত অরবিটাল সংখ্যাকে আমরা x দিয়ে প্রকাশ করছি। তো সূত্রটা হচ্ছে এরকম, x = হাফ b + m - c + a। তাহলে চলো এই সূত্রটার মধ্যে কোনটা দ্বারা কী বোঝায় আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। এখানে যেটা x আছে না ভাই, এখানে যে xটা আছে, এই x দ্বারা বোঝায় তোমার হচ্ছে সংকরিত অরবিটালের সংখ্যা বা হাইব্রিড অরবিটালের সংখ্যা। এটা দ্বারা কী বোঝায়, সংকরায়িত অরবিটালের সংখ্যা
এটা দ্বারা বোঝায় সংকরায়িত অরবিটালের সংখ্যা, অথবা এটা দ্বারা বোঝায় তোমার হচ্ছে যে হাইব্রিড বা হাইব্রিডাইজড অরবিটালের সংখ্যা। হাইব্রিডাইজড বা হাইব্রিড অরবিটালের সংখ্যা বোঝানো হয়, মানে কয়টা আসলে ইউজ হয়েছে। ওকে, এটার ভিত্তিতে তুমি আসলে কি বলতে পারো যে সংকরায়নটা কী হবে, কী টাইপের হবে, অরবিটালের সংখ্যা। আচ্ছা, আশা করি এটা বোঝা গেছে ভাই। আচ্ছা, ভি জিনিসটা কি? কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। ভি মানে কি বোঝাচ্ছে? কেন্দ্রীয় বা সেন্ট্রাল পরমাণুর, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা। কীভাবে কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা বের করতে হয় এটা আমরা শিখে আসছি আগেই, রাইট? আচ্ছা, সি মানে কি ভাই? সি মানে হচ্ছে ক্যাটায়নের চার্জ সংখ্যা। সি মানে হচ্ছে তোমার ভাই ক্যাটায়নের চার্জ সংখ্যা। আর তোমার হচ্ছে ভাই এ মানে কি বলো তো? এ মানে তোমার হচ্ছে অ্যানায়নের চার্জ সংখ্যা। অ্যানায়নের চার্জ সংখ্যা। ভাই চার্জ সংখ্যা আর নর্মাল চার্জের মধ্যে ডিফারেন্সটা কোথায়? চার্জ সংখ্যা এবং নর্মাল চার্জের মধ্যে ডিফারেন্সটা কোথায়? চলো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। তাহলে আমি এখানে লিখে দিই যে চার্জ সংখ্যা ও চার্জের মধ্যে ডিফারেন্স এটা কোথায় আছে? চলো আমি তোমাকে একটু করে দেখাই দিয়ে আসো। কেমন? এটা নিয়ে অনেকে মিস্টেক করে ফেলো। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে দেখাই। সাপোজ ধরো সালফেট আয়ন আছে তোমার কাছে, কেমন? সাপোজ ধরো সালফেট আয়ন আছে SO4 2-। তো সালফেট আয়নের চার্জ কত বলো তো? চার্জ কিন্তু -2। সালফেট আয়নের চার্জ কি বলো তো? চার্জ কিন্তু -2। কিন্তু চার্জ সংখ্যা কত জানো? চার্জ সংখ্যা কিন্তু 2। তাহলে সালফেট আয়নের চার্জ সংখ্যা কত হবে? চার্জ সংখ্যা কিন্তু তোমার হাতে 2 হবে। দেখো আরেকবার বোঝাই বলি তোমার এখানে। সালফেট 2-, এটার চার্জ সংখ্যা কিন্তু তোমার হচ্ছে ভাই -2, সরি চার্জ হচ্ছে -2 সালফেট 2-এর, কিন্তু চার্জ সংখ্যা কী বলো তো? চার্জ সংখ্যা কিন্তু তোমার 2। অর্থাৎ চার্জ সংখ্যা যখন আমরা হিসাব করব, তখন চার্জ সংখ্যা হিসাব করার সময় কিন্তু চিহ্ন বিবেচনা করা যাবে না। অর্থাৎ এখানে কি নেগেটিভ আছে নাকি পজিটিভ আছে সেটা বিবেচনা করা যাবে না চার্জ সংখ্যা বের করার জন্য। ওকে, চার্জ সংখ্যা বের করার জন্য অলওয়েজ চার্জ সংখ্যা অলওয়েজ কী হবে? চার্জ সংখ্যা অলওয়েজ হচ্ছে তোমার পজিটিভ নাম্বার হবে। ওকে, যেমন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি এখানে, সাপোজ ধরো সোডিয়াম প্লাসের চার্জ, আমি যদি ম্যাগনেসিয়াম দিয়ে বুঝে আসো তাহলে সুবিধা হবে, দুইটা দিয়ে বুঝাই, অথবা অ্যালুমিনিয়াম 3+ দিয়ে বুঝে আসো। অ্যালুমিনিয়াম 3+ চার্জ যখন আমরা লিখব তখন কিন্তু আমি এখানে +3 লিখব, কিন্তু যখন আমি এখানে চার্জ সংখ্যা লিখব তখন এখানে প্লাস আছে নাকি মাইনাস আছে সেটা দেখার দরকার নাই, অলওয়েজ ধনাত্মক সংখ্যাটা বসাবো, অলওয়েজ 3 বসাবো এখানে। কেমন? তাহলে এখানে আমরা এটা বলতে পারি যে চার্জ সংখ্যা হিসাব করার সময় চিহ্ন বিবেচনা করা যাবে না। মনে রাখবে এখানে চার্জ সংখ্যা হিসেব করার সময় চিহ্ন বিবেচনা করা যাবে না, সর্বদা পজিটিভ মানকেই বসাতে হবে। ওকে, আশা করতেছি তোমরা এই জিনিসগুলো এখানে সবাই বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা কিছু এক্সাম্পল দেখার মাধ্যমে তোমার হচ্ছে চলো আমরা এই এক্স বের করার চেষ্টা করি। আসো তাহলে চলো আমরা কিছু এক্সাম্পল দেখে আসো। আমরা প্রথমে একটা এক্সাম্পল দেখে আসো। তাহলে আমরা এখানে এটা কেস আকারে পড়ি, চলো আসো। কেমন? তাহলে চলো আমরা কেস আকারে পড়ি, আসো। তাহলে আমরা প্রথমে চলো কেস নাম্বার 1 দেখে আসো আগে। কেস নাম্বার 01। কেস নাম্বার 01-এর নামটা কি? কেস নাম্বার 01-এর নাম হচ্ছে তোমার এটার যে কেন্দ্রীয় পরমাণু এর চারপাশে ধরো তোমার হচ্ছে একযোজী পরমাণুযুক্ত মৌল, মানে এটা হচ্ছে মৌল আছে। সাপোজ ধরো কেন্দ্রীয় পরমাণুর চারপাশে একযোজী মানে কি? তাদের যোজ্যতা কত? যোজ্যতা হচ্ছে 1। একযোজী পরমাণুযুক্ত সাপোজ ধরো তোমার এখানে ভাই মৌল আছে। যেমন এরকম এক্সাম্পল কী হতে পারে?
এরকম এক্সাম্পল অনেকগুলো আছে। আমি যদি এক্সাম্পল দেখতে চাই এদের, এরকম এক্সাম্পল হতে পারে তোমার CH4 হইতে পারে। কেন? কারণ কার্বন হচ্ছে এখানে তোমার মেইন যৌগ, আর কার্বন মেইন যৌগ কেন্দ্রীয় পরমাণু, চারপাশে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন হচ্ছে একযোজী মৌল, আমরা সবাই জানি, কারণ হাইড্রোজেন H+ আকারে থাকে। H2O হইতে পারে। অক্সিজেন হচ্ছে তোমার এখানে কেন্দ্রীয় মৌল, কিন্তু তোমার অক্সিজেনের চারপাশে যে হাইড্রোজেন আছে সেটা কিন্তু একযোজী মৌল। তারপরে তোমার হতে পারে NH3, এখানেও সেম কাহিনী। তারপরে হতে পারে তোমার হচ্ছে ভাই এই BeF2 হইতে পারে, বা BeCl2 হইতে পারে, BeF2 হইতে পারে। তারপরে তোমার PCl5 হইতে পারে। তারপরে তোমার হইতে পারে হচ্ছে যে XCF2 হইতে পারে, XCF6 হইতে পারে। তারপরে তোমার হচ্ছে ভাই এই SiF4 হইতে পারে। ওকে, তো এই সবগুলো যোগের এখানে দেখো তুমি, এই সবগুলো যোগের এখানে কিন্তু ভাই তোমার হচ্ছে যে ভাই এই যে কেন্দ্রীয় পরমাণুর চারপাশে কি আছে বলো তোমার এখানে, কেন্দ্রীয় পরমাণুর চারপাশে কিন্তু তোমার হচ্ছে ভাই এখানে দেখো সবগুলো একযোজী মূলক আছে সব জায়গাতে। যেমন দেখো এখানে হাইড্রোজেন আছে একযোজী মূলক, এখানে হাইড্রোজেন আছে একযোজী পরমাণু, হাইড্রোজেন আছে একযোজী পরমাণু, Cl হচ্ছে একটা একযোজী পরমাণু, F হচ্ছে একটা একযোজী পরমাণু, ক্লোরিন হচ্ছে একযোজী পরমাণু, ফ্লোরিন হচ্ছে একযোজী পরমাণু, ফ্লোরিন একযোজী পরমাণু, ফ্লোরিন হচ্ছে একযোজী পরমাণু। তো এদের তুমি এদের ক্ষেত্রে চলো আমরা এক্সট্রা বের করে দেখানোর চেষ্টা করি। সাপোজ আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে যদি বুঝাই, সাপোজ আমি যদি তোমার হচ্ছে sp3 দিয়ে চলো, আগে আমি এক্সাম্পলটা নিয়ে আসো। তাহলে চলো আমরা প্রথমে কাকে দিয়ে চিন্তা করি, এই ধরো তোমার হচ্ছে যে CH4 দিয়ে চিন্তা করি, আসো CH4। তো CH4 এর ক্ষেত্রে আমি x বের করতে যাচ্ছি, CH4 এর ক্ষেত্রে আমি কি বের করতে যাচ্ছি, x বের করতে যাচ্ছি। তো x এর সূত্র কি ভাই, হাফ B প্লাস, কী সূত্র ছিল এখানে, B প্লাস M মাইনাস C প্লাস A ছিল, রাইট। তো এখানে সবার পরিচয়টা কি, B এর পরিচয়টা কী ছিল তোমার কেন্দ্রীয়, আচ্ছা এখানে M এর পরিচয়টা লেখা হয় নাই, M এর পরিচয়টা তোমার হচ্ছে যে ভাই ওই একযোজী পরমাণু সংখ্যা বা মূলক সংখ্যা। M এর পরিচয়টা কি, একযোজী পরমাণু বা মূলকের সংখ্যা, একযোজী পরমাণু বা মূলকের সংখ্যা। ওকে, তো দেখো এখানে যদি আমি CH4টা বের করতে চাই, চলো আমরা এক্সটা বের করে আসো। ফার্স্টে হাফ, দেখো তো ভাই কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কটা থাকে, 4টা থাকে। এখানে 4টা একযোজী মূলক হাইড্রোজেন আছে, এখানে কোনো পজিটিভ চার্জও নাই, তাই ক্যাটায়নের চার্জ সংখ্যা কত হবে, 0 হবে। এখানে কোনো নেগেটিভ চার্জও নাই, তাই অ্যানায়নের চার্জ সংখ্যা কত হবে, 0 হবে। তাহলে এখানে x ইকুয়াল টু কত আসবে, এটার হাফ আসবে, ইন্টু এখানে 8 হবে। তো 8 ইন্টু হাফ, 8/2 মানে কত তোমার এখানে, 8/2 মানে তোমার হচ্ছে যে 4 হয়। তো x ইকুয়াল তোমার এখানে 4। তো 4টা যদি সংকরিত অরবিটাল থাকে, সেই সংকরণটাকে আমরা কী বলি বলো তো, সেই সংকরণটাকে আমরা বলি এটার হচ্ছে সংকরণ হচ্ছে কী হবে, sp3 সংকরায়ন হবে। এটা তাহলে কী সংকরায়ন হবে ভাই, sp3 সংকরায়ন হবে। ওকে, তাহলে এখানে আমি তোমাকে ব্যাখ্যা করি, এই V মানে কি, কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন, যেটা কয়টা হবে, 4টা হয়। M মানে কি, একযোজী পরমাণুর সংখ্যা। যেমন এখানে একযোজী পরমাণু হিসেবে কে আছে, হাইড্রোজেন আছে। তো হাইড্রোজেন এখানে কয়টা আছে, 4টা আছে, তাই এখানে 4 বসাইছো। C মানে কি, ক্যাটায়নের চার্জ সংখ্যা, ক্যাটায়নের চার্জ সংখ্যা। তো এখানে কোনো ক্যাটায়নের পজিটিভ চার্জ ছিল না ভাই, তাহলে ক্যাটায়নের চার্জ সংখ্যা হবে 0। তো A মানে কি, অ্যানায়নের চার্জ সংখ্যা, যেহেতু এখানে কোনো নেগেটিভ চার্জও ছিল না, তাহলে এখানে অ্যানায়নের চার্জ সংখ্যা কত হবে, এখানে অ্যানায়নের চার্জ সংখ্যা তোমার এখানে 0ই হবে। ওকে, আশা করি তুমি জিনিসটা এখানে ভাই বুঝতে পারছো। তো এটা হচ্ছে আমার এখানে CH4 এর স্ট্রাকচার, সংকরায়ন। তাহলে যদি আমি আরেকটা দেখাই, H2O, চলো আমরা দেখে আসো। সাপোজ আমরা দেখে আসো H2O। তো H2O ক্ষেত্রে যদি আমি x বের করতে চাই, তো চলো আমরা সূত্রটাকে লিখে আসো। x ইকুয়াল টু কি, হাফ B প্লাস M মাইনাস C প্লাস A। দেখো আমি কিন্তু কখনোই এই নিয়মে কী বের করি না, এই সংকরণ বের করি না। আমি তোমাকে আগামীকালকে যে নিয়মটা শেখাবো সেই নিয়মে আমি সংকরণ বের করি। নর্মালি এই নিয়মটা আমার কাছে অনেক ঝামেলা লাগে। ওকে, সো টেনশন নেওয়ার কিছু নেই, এটাও আসলে সহজ নিয়ম, খুব একটা কঠিন কিছু না। দেখো x ইকুয়াল টু কি, হাফ বসাও, কেন্দ্রীয় পরমাণুকে এখানে অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন হয় 6, তারপর এখানে একযোজী মূলক আছে 2টা, ক্যাটায়নের চার্জ 0, অ্যানায়নের চার্জ 0। তাহলে তোমার এখানে কত থাকবে, এখানে x ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 8 থাকবে, তাহলে 8/2, তার মানে তোমার এখানে 4 হবে। আর 4 হওয়া মানে কি, এটা কী সংকরায়িত, sp3 সংকরায়ন যুক্ত। এটাতে কী সংকরায়ন আছে, sp3 সংকরায়ন আছে। কেমন, আশা করি জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি। আচ্ছা, তারপরে যদি আমরা ধরো আরেকটা যদি যোগ দেখতে চাই, ধরো তুমি হচ্ছে যদি এখানে তুমি দেখতে চাও, সাপোজ ধরো CLF, ধরো এখানে আমরা ধরো BeCl2 আমরা দেখতে যাচ্ছি। কেমন, সাপোজ আমরা দেখতে যাচ্ছি কি বলো তো, BeCl2।
সাপোজ আমরা যদি দেখতে চাই তোমার হচ্ছে BeCl2। আচ্ছা, তো এটা যদি আমরা দেখতে চাই তো এটার ক্ষেত্রে এক্স কত হবে, এক্সের সূত্রটা লিখে ফেলো আগে। এক্স ইজ ইকুয়াল টু কত হয়, হাফ ইন্টু বি প্লাস এম মাইনাস সি প্লাস এ হয়। তাহলে যদি বাইর করতে চাও এক্স ইজ ইকুয়াল টু হাফ, এখানে কে সেন্টার অ্যাটম বেরিলিয়াম, তো বেরিলিয়ামে যত ইলেকট্রন থাকে দুইটা, এটার একযোজীমূলক আছে দুইটা ক্লোরিন আছে একযোজীমূলক, ক্যাটায়ন 0 অ্যানায়ন 0। তাহলে এখানে কী হবে, এক্স ইকুয়াল টু হবে তোমার হাফ ইন্টু 4, তাহলে এখানে হবে তোমার ভাই এক্স ইকুয়াল টু হবে 2। তাহলে এটা আসলে সংকরায়নটা কী হবে বলো তো, এসপি সংকরায়ন হবে। এটা আসলে কী সংকরায়ন হবে, এসপি সংকরায়নযুক্ত হবে। ওকে, সো আশা করি তোমরা কেস নাম্বার 1-এ যে যোগগুলো আছে এগুলো তোমরা আসলে সংকরায়নটা ইজিলি বের করে ফেলতে পারবা। আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সটে যাই আসো। নেক্সটে চলো আমরা আলোচনা করি কেস নাম্বার 2 নিয়ে। কেস নাম্বার 2, কেস নাম্বার 1-এ আমরা কি পড়ছি, কেন্দ্রীয় পরমাণু চারপাশে একযোজীমূলক ছিল। সাপোজ আমি তোমার যদি এখন আলোচনা করি একযোজীমূলকের পরিবর্তে এখন সাপোজ ধরো দ্বিযোজী পরমাণু বা দ্বিযোজীমূলক আছে, তাহলে আমাদের কেস নাম্বার 2 হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণুর চারপাশে, কেন্দ্রীয় পরমাণুর চারপাশে সাপোজ ধরো তোমার হচ্ছে ভাই দ্বিযোজী পরমাণু আছে। তো এরকম এক্সাম্পল কী হতে পারে, এরকম যদি আমরা এক্সাম্পল দেখার চেষ্টা করি, অনেকগুলো এক্সাম্পল আছে আসলে। ধরো সালফার ডাইঅক্সাইড আছে, আমি যেখানে লিখি ফার্স্ট আগে এক্সাম্পল লিখি। ধরো তোমার সালফার ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, ওকে। তারপর তোমার ধরো জ্যানন O3 আছে, তারপরে তোমার হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড আছে। সাপোজ ধরো জ্যানন O3 সালফার ট্রাইঅক্সাইড, তো এরা হচ্ছে সবাই কেন্দ্রীয় পরমাণু চারপাশে কী আছে বলতে দ্বিযোজী পরমাণু আছে। ওকে, তাহলে যদি আমি এদের সংকরায়ন বের করতে চাই, সাপোজ ধরো আমি যদি তোমার SO3 এর সংকরায়ন বের করতে চাই, সাপোজ আমি তোমার কী বের করতে যাচ্ছি, SO3 এর সংকরায়ন, SO3। তো ভাই এটার সংকরায়ন আমরা কীভাবে বের করবো, আমরা এখান থেকে এক্স বের করবো। তো এক্স ইকুয়াল টু কী হয় ভাই, হাফ ইন্টু বি প্লাস এম মাইনাস সি প্লাস এ, মাইনাস সি প্লাস এ হয়। তাহলে এখানে কত আসবে দেখো, এক্স ইকুয়াল টু হাফ, বি মানে কি সালফারের তোমার হচ্ছে ভাই ভ্যালেন্স ইলেকট্রন, সালফার কি ভাই কেন্দ্রীয় মূল, সালফারের ভ্যালেন্স ইলেকট্রন আমরা সবাই জানি 6 হয়। এখানে কিন্তু একযোজী কোনো মূলক নাই, ক্যাটায়ন নাই, অ্যানায়নও নাই, তাহলে এখানে হবে 6। আর 6 হওয়া মানে কি বলতো, হাফ ইন্টু 6 হওয়া মানে 3। তাহলে এখানে তোমার আসবে কি বলতো, এটা তোমার হচ্ছে এখানে কি সংকরায়ন যুক্ত, sp2 সংকরায়ন যুক্ত। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি ভাই। তাহলে যদি আমরা আরেকটা এক্সাম্পলে যাই আসো, সাপোজ আমি যদি তোমাকে দেখাই এখন জ্যানন O3, এটার চলো আমরা সংকরায়ন বের করতে যাচ্ছি। তো এটা আমরা কীভাবে বের করবো, এক্স বের করবো। তো এক্সের সূত্র কি, হাফ ইন্টু বি প্লাস এম মাইনাস সি প্লাস এ। তাহলে এখানে কত আসবে, এক্স ইজ ইকুয়াল টু, এখানে সেন্টার অ্যাটমকে জ্যানন, কারণ জ্যাননের কানেকশন বেশি, জ্যাননের ভ্যালেন্স ইলেকট্রন কটা হয়, 8টা হয়, একযোজীমূলক 0, ক্যাটায়ন 0, অ্যানায়ন 0। তাহলে এখানে কত হবে ভাই, এক্স ইকুয়াল টু তোমার হবে এখানে হাফ ইন্টু 8, সো এটা তোমার এখানে হবে 4। তাহলে এক্স ইকুয়াল টু তোমার এখানে হবে 4, তাহলে 4 হওয়া মানে এটা কী সংকরায়ন দিত, sp3 সংকরায়ন যুক্ত। ওকে, আমি আশা করতেছি তোমরা এই জিনিসটা এখানে ভাই বুঝতে পারছো। তো চলো আমরা নেক্সটে যাই আসো। সাপোজ ধরো কেস নাম্বার 3 যদি আমরা দেখি পারে, দেখো কেস নাম্বার 1-এ আমরা কি দেখছি, যে শুধু কেন্দ্রীয় পরমাণু চারপাশে একযোজীমূলক ছিল। কেস নাম্বার 2-তে আমরা দেখছি শুধু দ্বিযোজীমূলক ছিল। এমন যদি হয় যে কেন্দ্রীয় পরমাণুর চারপাশে একযোজীমূলকও থাকে, দ্বিযোজীমূলকও যদি থাকে, তাহলে কী হবে চলো আমরা দেখি আসো। তাহলে এখানে হচ্ছে আমরা সাপোজ দেখার চেষ্টা করি, কেন্দ্রীয় পরমাণুর চারপাশে একযোজী ও দ্বিযোজী উভয় পরমাণু উপস্থিত, উভয় যদি পরমাণু থাকে তাহলে কী হবে দেখি আসো। এরকম এক্সাম্পল কী হতে পারে ভাই, এরকম এক্সাম্পল হতে পারে তোমার হচ্ছে যে ধরো COCl2 হইতে পারে, তারপর হইতে পারে তোমার হচ্ছে যে জ্যানন OF2 হইতে পারে, তারপর হইতে পারে তোমার হচ্ছে জ্যানন OF4 হইতে পারে, জ্যানন OF4, তারপর তোমার হইতে পারে হচ্ছে যে POCl3 পকল 3 হইতে পারে, ওকে, ইত্যাদি। আচ্ছা, তাহলে যদি আমরা এদের মধ্যে যদি আমরা কয়েকটাতে সংকরায়ন বের করার চেষ্টা করি, ধরো আমি আগে POCl3টা বের করার চেষ্টা করতেছি, কেমন? তাহলে আমরা এখানে এক্স বের করবো। তো এক্সের সূত্র কি, হাফ ইন্টু বি প্লাস এম
মাইনাস সি প্লাস এ। সো ফার্স্ট আমাকে বলো এখানে সেন্টার অ্যাটম কী হবে। সেন্টার অ্যাটম এখানে দেখো ভালো করে, তুমি যদি লক্ষ্য করে দেখো এখানে ক্লোরিন কিন্তু সেন্টার অ্যাটম হবে না, এখানে হয় ফসফরাস হবে নাহলে অক্সিজেন হবে। কিন্তু কাহিনী হচ্ছে যে ফসফরাস এবং অক্সিজেনের মধ্যে তুমি যদি কম্পেয়ার করে দেখো কার তড়িৎ ঋণাত্মকতা কম। আমরা সবাই জানি ফসফরাস যেহেতু বামে অবস্থিত তাহলে ফসফরাসের কিন্তু তড়িৎ ঋণাত্মকতা কম। তো যার তড়িৎ ঋণাত্মকতা কম থাকে সে কী হয় ভাই, তোমার এখানে সেন্টার অ্যাটম হয়। এবং ফসফরাস কিন্তু নিচে অবস্থিত, নিচে হলে কী হয়, তড়িৎ ঋণাত্মকতা কমে যায়। তাহলে যেহেতু ফসফরাস এবং অক্সিজেনের মধ্যে ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা কম, তাই ফসফরাস তোমার এখানে সেন্টার অ্যাটম হিসেবে কাজ করবে। ফসফরাসের তোমার হচ্ছে ব্যালেন্স ইলেকট্রন কয়টা থাকে, যেহেতু নাইট্রোজেনের ইয়াতে শ্রেণীতেই আছে সে, তাহলে তার থাকবে কিন্তু 5টা। একযোজীমূলক এখানে কয়টা আছে, 3টা, Cl3, ক্যাটায়ন 0, অ্যানায়ন 0। তাহলে এখানে হবে কত, 1/2 × 8, তাহলে এখানে হবে তোমার 4 ভাই। তো 4 হওয়া মানে কি বলতো, sp3 সংকরায়ন তার মধ্যে দেখা যাবে। ওকে ভাই, sp3 সংকরায়ন তার মধ্যে দেখা যাবে। আচ্ছা এরপরে যদি আমরা আলোচনা করি, সাপোজ ধরো তোমার হচ্ছে যে জ্যানন OF2, তাহলে এখানে x কত হবে, 1/2 × B + M - C + A। তাহলে এখানে কত হবে দেখো, x = 1/2 × B। এই যে জ্যানন OF2 এটার মধ্যে তোমার হচ্ছে ভাই সেন্টার অ্যাটম কী হবে, জ্যানন। ওকে, কেন, কারণ জ্যানন কিন্তু অনেক নিচে অবস্থিত। এখানে দেখো ফ্লোরিন তো তোমার সেন্টার অ্যাটম হবে না, অক্সিজেন আর তাহলে তোমার হচ্ছে যে জ্যাননের মধ্যে কম্পারিজন হবে। তো জ্যানন তো অনেক নিচে অবস্থিত, নিচে থাকলে কী হয়, তড়িৎ ঋণাত্মকতা কম হয়। তো জ্যাননের জন্য তোমার সেন্টার অ্যাটম হবে। তো জ্যানন যদি সেন্টার অ্যাটম হয়, জ্যাননের তোমার ব্যালেন্স ইলেকট্রন কয়টা থাকে, 8টা থাকে, যেহেতু সে নিষ্ক্রিয় গ্যাস। একযোজীমূলক এখানে 2টা আছে যেহেতু ফ্লোরিন, আর তোমার এখানে ক্যাটায়ন 0, অ্যানায়নও তোমার এখানে 0। তাহলে এখানে কত হবে, x = তোমার এখানে তাহলে ভাই 1/2 × তোমার হচ্ছে ভাই 10 হবে। তাহলে এখানে কত হবে, তোমার এখানে 5 হবে। ওকে, তো 5 যদি হয় ভাই, তাহলে এই ধরনের সংকরায়নটাকে আমরা কী বলি, sp3d সংকরায়ন বলে থাকি। ওকে, আশা করি জিনিসটা এখানে ভাই সবাই আমরা বুঝতে পারছি ভাই। তাহলে চলো আমরা নেক্সট কেস আলোচনা করি। আর 2টা কেস আছে আমাদের, একটা অ্যানায়নের জন্য, একটা ক্যাটায়নের জন্য। তাহলে চলো আমরা কেস নাম্বার 4 আলোচনা করি। আসো কেস নাম্বার 4। চলো আমরা ক্যাটায়ন যুক্ত একটা দেখি আসো আগে ফার্স্টে, পর আমরা অ্যানায়নটা দেখতেছি কেমন। আমরা চলো দেখি হচ্ছে যে ক্যাটায়ন থাকলে কী হবে, চলো দেখি আসো। ক্যাটায়ন তবে এটার এক্সাম্পল কী কী হতে পারে, এটার এক্সাম্পল হতে পারে তোমার হচ্ছে ধরো NH4+, তারপরে তোমার হইতে পারে হচ্ছে যে সাপোজ ধরো H3O+, তারপর ধরো তোমাকে দিতে পারে এখানে CH3+। ওকে, এরকম তোমাকে দিতে পারে। আচ্ছা, তো আমি যদি একটার জন্য তোমাকে বের করে দেখাই, সাপোজ আমি NH4+ এর জন্য বের করে দেখাচ্ছি, তুমি চাইলে বাকিগুলোও বের করতে পারো। তাহলে দেখো NH4+ কী হবে ভাই, আমি যদি x বের করতে চাই এখানে, x এর সূত্র আমরা কী জানি, 1/2 × B + M - C + A। তাহলে এখানে কত আসবে দেখো, x = 1/2। এই যে এখানে সেন্টার অ্যাটম কী হবে, নাইট্রোজেন। নাইট্রোজেনে কটা থাকে, 5টা থাকে। একযোজীমূলক হাইড্রোজেন 4টা আছে এখানে। ক্যাটায়নের 4 সংখ্যা কত, +1, তাহলে এখানে 1 বসাইছি, +0, অ্যানায়ন তো নাই। তাহলে এখানে কত হবে, 1/2 × 9 থেকে তুমি যদি 1 বাদ দাও তাহলে 8 থাকে। তাহলে এখানে তোমার হচ্ছে ভাই 4 হবে, x = তো 4 হওয়া মানে কি, এটা হচ্ছে sp3 সংকরায়ন বোঝাচ্ছে। কী বোঝাচ্ছে এটা ভাই, sp3 সংকরায়ন বোঝাচ্ছে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি। তাহলে যদি আমরা চলো কেস নাম্বার 5 দেখে আসো, তাহলে চলো আমরা একই সাথে চলে কেস নাম্বার 5টাও দেখে ফেলি। কেস নাম্বার 5 আমরা কার জন্য পড়বো, কেস নাম্বার 5 আমরা পড়বো অ্যানায়নের জন্য। কেস নাম্বার 5 হচ্ছে তোমার হচ্ছে ভাই অ্যানায়নের জন্য। তাহলে এখানে কী হবে ভাই, এক্সাম্পল যদি আমরা দেখি অ্যানায়নের, তো এক্সাম্পল হতে পারে তোমার সাপোজ ধরো ভাই CO3₂-, তারপর ধরো তোমার এক্সাম্পল হতে পারে NO2-, তারপর তোমার ধরো এক্সাম্পল হতে পারে NO3-, নাইট্রেট আয়ন। তারপর তোমার হতে পারে ধরো সাপোজ ধরো SO4₂-। ওকে, তাহলে চলো আমরা SO4₂- এর জন্য আমরা দেখি আসো, SO4₂-, এটার জন্য চলো আমরা x বাই করে আসো। তাহলে এখানে 1/2 B + M - C + A হবে। তো এখানে সেন্টার অ্যাটম কী হবে বলো তো, SO4₂-, সেন্টার অ্যাটম হবে তোমার সালফার ভাই, রাইট। সেন্টার অ্যাটম কী হবে ভাই, সালফার হবে। তাহলে সালফার যদি সেন্টার অ্যাটম হয় তাহলে এটার x কত হবে বলো তো, আমরা জানি সবাই সালফারের সেন্টার অ্যাটম হলে x হয় কত, 6। তাহলে এখানে x হবে তোমার এখানে 6। একযোজীমূলক নাই ভাই, ক্যাটায়নও নাই, কিন্তু এখানে -2 মানে কি, এখানে 2টা তোমার অ্যানায়ন আছে। তাহলে এটা 4 সংখ্যা কত, 2। তাহলে এখানে প্লাস এর জায়গায় জাস্ট আমরা এখানে 2 বসাবো। ওকে, দেখো আমি কিন্তু এখানে মাইনাসটা কিন্তু এখানে সূত্রের মাইনাস, সি এর জায়গায় আমি একই বসাইছি যেহেতু এখানে 1 ছিল।
এখানে প্লাসটা কিন্তু সূত্রের প্লাস, এর জায়গায় কিন্তু আমি এখানে কী বসাইছি বলো তো, 2 বসাইছি -2 থাকা সত্ত্বেও। কেন? কারণ 4 সংখ্যা বসাচ্ছি আমরা শুধু এখানে, কেমন? তাহলে এখানে x কত আসবে দেখো, x ইকুয়াল টু আসবে তোমার এখানে 1/2 ইন্টু 6 + 2 মানে 8 হবে। তাহলে 8কে আমরা লিখতে পারি কত, x ইকুয়াল টু আমরা 4 লিখতে পারি। আর 4 হওয়া মানে কি, সেটা হবে তোমার হচ্ছে sp3 সংকরায়ন হচ্ছে এর মধ্যে হবে। ওকে ভাই, আশা করি জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। তাহলে এই সূত্র দ্বারা কীভাবে সংকরায়ন বের করে আমরা কিন্তু সবগুলো জিনিস এখানে শিখে ফেলছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানের মধ্যে এই সূত্র তোমার হচ্ছে যে আমরা দেখছি, কিন্তু এই সূত্র হচ্ছে আমরা ইউজ করবো না সবসময়, আমরা কালকে নতুন জিনিস শিখবো। আমরা কালকে হচ্ছে যোগের বন্ধন কোণ, যোগের স্ট্রাকচার কীভাবে আঁকতে হয় সব শিখবো ভ্যাসপাত থিওরি থেকে, কেমন? তাহলে আজকে আমরা কী কী শিখছি আজকে, আমরা সংকরায়ন শিখছি, অনেক কিছু শিখছি আজকে আমরা নতুন। তাহলে আজকে এতটুকুই থাক। তো আজকে আসলে সময় নেই না, আরও পড়াইতাম, ভ্যাসপাত থিওরি আজকে শুরু করতাম, কালকে শুরু করবো আমরা। তো প্রথমে বলে রাখি ভাই, আমার কিন্তু কোনো পেড বেচ নাই। তুমি যদি পারো, তোমার যদি ইচ্ছা করে, তাহলে পার মান্থে 150 টাকা করে পে করতে পারো ভাই, ইফ ইউ ক্যান। কোনো বাধ্যবাধকতা নাই, এই নাম্বারগুলোতে পে করতে পারো ভাই। কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ ডোন্ট কল ভাই, এগুলোতে কল করিও না। এটা একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি আমার, এইসব নাম্বারে তুমি যেন কল না করো। আচ্ছা, আজকের ভিডিও তোমার ভালো লাগলে ভিডিও তুমি লাইক করতে পারো, ভিডিও তোমার মধ্যে শেয়ার করতে পারো, আমার ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তারা সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।